আসসালামু আলাইকুম। খুবই দুঃখিত। ক্লাসের শুরুতে একটা ব্রেক দেওয়া লাগলো। বাট ক্লাস শুরু করার পর অনেকে ব্রেক চাবা, তাই আগেই দিয়ে নিলাম। আমার একটু সুবিধা হলো। ঠিক আছে? এখন বলো সবাই কি অবস্থা? সবাই কেমন আছো? ভালো আছো কিনা? সুস্থ আছো কিনা? পড়াশোনা ঠিকঠাক যাচ্ছে কিনা? ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমরা কি শুরু করছো বলো তো? তোমাদের প্রতি একটা অভিযোগ আছে আমার। আমি যেইখানেই পোস্ট করি আমার প্রোফাইলে শিখবো জিতবো, তোমাদের এক কথা যে, "ভাইয়া আপনি নাকি চলে যাচ্ছেন।" আমি কি বলছি আমি চলে যাচ্ছি? হ্যাঁ? আমি কি বলছি তোমাদের যে আমি চলে যাচ্ছি? তাহলে এত প্যানিক কেন করো? বা এতবার সব জায়গায় কেন জিজ্ঞেস করো ভাই আপনি চলে যাচ্ছেন কিনা? তোমাদের কথা শুনে মাঝে আমি ডাউটে পড়ে যাই। আচ্ছা আমি কি আসলে চলে যাচ্ছি? ভাই আছি ইনশাআল্লাহ আছি। সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। বুঝছো? আছি। সো ভাই প্লিজ এই কমেন্ট গুলা আমার প্রোফাইলে শিখবো জিতবোর কমেন্টে আর কইরো না ভাই প্লিজ। বুঝছো? আচ্ছা। এখন তোমাদের একটা সারপ্রাইজ এবং গুড নিউজ দেই। সারপ্রাইজ এবং গুড নিউজ। শনিবার দিন ক্লাস করতে আসো ভাইয়া ১০ মিনিট ব্রেকের পর। গুড নিউজটা শুনতে চাও? শুনতে চাও কিনা বলো? গুড নিউজটা শুনতে চাও কিনা? এবং তোমাদের জন্য ভালো নিউজ। শুনতে চাও। শুনতে চাইলে কি করতে হবে? ০.৫ ঘন্টা সুন্দর মতো মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। ০.৫ ঘন্টা পর ওই গুড নিউজটা দিব। ঠিক আছে? এবং তোমাদের জন্য অসাধারণ একটা নিউজ। তাহলে ০.৫ ঘন্টা ক্লাস করবা তো? যদি গুড নিউজ শুনতে চাও, ভালো একটা খবর শুনতে চাও, তোমাদের উপকার হবে এমন একটা জিনিস শুনতে চাও। ঠিক আছে? এমন একটা ইভেন্টের কথা শুনতে চাও। তাহলে ০.৫ ঘন্টা সুন্দর করে ক্লাস করতে হবে। ০.৫ ঘন্টা সুন্দর করে ক্লাস করতে হবে। ঠিক আছে? সৌরভ বলছে, "স্যার ইউ আর লুকিং হ্যান্ডসাম।" থ্যাংক ইউ সৌরভ। তাহলে আমি তোমাদের এই যে বাক স্বাধীনতা রুদ্ধ করে দিচ্ছি। মানে কমেন্টটা অফ করে দিচ্ছি। কমেন্টটা অফ করে দিচ্ছি। কমেন্টটা অফ করে পড়াশোনা শুরু করছি। ঠিক আছে? পড়াশোনা শুরু করে তারপর আমরা কি করব? আমরা হচ্ছে গুড নিউজ বা গুড ইভেন্ট এর কথাটা শুনবো। আচ্ছা। তো আজকে আমাদের ক্লাস কোষ ও এর গঠনের লেকচার 4। তো বাকি ৩ টা লেকচারে আমরা কি পড়েছি? আমরা একটু কুইক রিক্যাপ করব। আমরা কি যেন পড়েছিলাম? সবাই একটু আমি শুনি বা না শুনি জোরে বলতে থাকো যে, "ভাইয়া আমরা গত ক্লাসে এগুলো পড়েছিলাম।" গত ক্লাসে আমরা পড়েছিলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইআর। তাই না? এটা ২ টা অংশ ছিল। একটা ছিল স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে মসৃণ যেখানে রাইবোজোম থাকতো না। আরেকটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেখানে কি থাকতো? রাইবোজোম কণা লেগে থাকতো, সাথে গ্লাইঅক্সিজোমও যুক্ত থাকতো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে অনেকের অনেক কনফিউশন ছিল। ভাইয়া আবিষ্কারকের নাম কি বলছেন না বলছেন, হ্যাঁ? এটা আলিম স্যারের বই ওয়াইজ বলছি। আবিষ্কারকের নাম একেকজনের একেকটা রাইটারের বই একেকভাবে লেখা থাকে। বাট মনে রাখবা আমি যেটা বলছি ওইটা হচ্ছে একদম অ্যাকুরেট টা বলেছি। এটা নেট ঘাটাঘাটি করে হোক, বিভিন্ন বই ঘাটাঘাটি করে হোক। ঠিক আছে? এখন পরীক্ষা হলে যদি প্রশ্ন হয় আবুল হাসান স্যারের বই থেকে এবং তুমি দেখো আমি যেটা বলছি এটা অপশনেই নাই। হতে পারে। কারণ তারা এই বইটাকে রেফারেন্স দিয়ে ধরতে পারে। তখন এটা দাগাবা। আদারওয়াইজ প্যারা খাওয়ার কিচ্ছু নাই। ঠিক আছে? চিল, একদম চিল। কোন প্যারা খাবো না আমরা। আর এখানে যেহেতু রাইবোজোম থাকে তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? প্রোটিন তৈরি করে। আর স্মুথটা হচ্ছে লিপিড বা হরমোন জাতীয় জিনিস তৈরি করে এবং সেগুলো অন্তঃপরিবহন করে। তাই না? অন্তঃপরিবহন করে। ঠিক আছে? এটা ছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেটা বিস্তৃত থাকে কোষ ঝিল্লি থেকে নিউক্লিয়ার ঝিল্লি পর্যন্ত, রাইট? আচ্ছা, এটা টিউবিউলার থাকতে পারে। ঠিক আছে? এটার বিভিন্ন ধরন থাকতে পারে। ঠিক আছে? আবার আমরা পড়েছিলাম লাইসোজোম। লাইসোজোমকে এক কথায় যদি বলি, লাইসোজোমকে আমরা বলেছিলাম এটা হচ্ছে বোম। ঠিক আছে? এটা হচ্ছে বোমা। এটা অটোলাইসিস করবে, নিজেকে ভেঙে ফেলবে, নিজেকে খেয়ে ফেলবে, অটোফ্যাগি করবে। ঠিক আছে? এটা ফ্যাগোসাইটোসিস করে জীবাণুকে মেরে ফেলবে। কারণ এটা হচ্ছে আমাদের জীবনের বা আমাদের কোষের মিলিটারি। ঠিক আছে? সেনাবাহিনী। যার মধ্যে গোলা বারুদ, অস্ত্রের কোনো অভাব নাই। আর এই গোলা বারুদ অস্ত্রগুলা কি? তার এনজাইম, হাইড্রোলাইটিক এনজাইম। তাই না? আমরা সেটা পড়েছিলাম। আমরা বলেছিলাম গোলজি বডি যেটাকে বলেছিলাম কোষের ট্রাফিক পুলিশ। অর্থাৎ তার কাজ হচ্ছে সবাইকে প্যাকেট করে ফেলা। ঠিক আছে? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বিভিন্ন বস্তু খরিত হয়, সেই খরিত বস্তুগুলাকে প্যাকেট করে আল্টিমেটলি তাদের জায়গায় পৌঁছিয়ে দেওয়া ছিল গোলজি বডির কাজ। আমরা পড়েছিলাম সিস্টার্নি, পিস, ট্রান্স এবং মিড সিস্টার্নি। তাই না? এটা আমরা পড়েছিলাম। ওকে। তারপর আমরা দেখেছিলাম গোলজি বডিকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কারণ এটা ছোট কার্বোহাইড্রেটকে মিলিয়ে বড় কার্বোহাইড্রেট তৈরি করে। এটা গ্লাইকল তৈরি করে। ঠিক আছে? সো অনেকগুলো নাম ছিল। তাই না? ওকে। সো আমরা আরো পড়েছিলাম ভাইয়া সেন্ট্রিওল। ঠিক আছে? সেন্ট্রিওলটা আজকে পড়ব।
সেন্ট্রিওলটা আজকে পড়বো। ওই দিন ছিল কিন্তু আমরা পড়তে পারিনি সময়ের অভাবে, তাই না? কিন্তু আজকে আমরা সেন্ট্রিওল পড়বো। ওকে, তাহলে এই ছিল আমাদের কুইক রিক্যাপ। তারও ২ টা ক্লাসে আগে আমরা পড়েছিলাম কোষ ঝিল্লি, কোষ প্রাচীরের গঠন। তোমরা খুব ভালো করে দেখেছো। খুব ভালো করে পড়েওছো আই হোপ। তারও আগে আমরা পড়েছিলাম কোষের স্বাভাবিক আলোচনা, সাধারণ ইতিহাস আলোচনা, কোষের গঠন, ঠিক আছে? এবং কোষ তত্ত্বের সার্বিক আলোচনা। ওকে, তাহলে আজকে আমরা চলে যাই। আজকে আমরা পড়বো সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, কোষীয় কঙ্কাল, পারক্সিজম, গ্লাইকোসিজম, কোষ গহ্বর। তুমি ভাবছো ভাইয়া এত কিছু কখন পড়বো? টেনশনের কোনো কারণ নাই। আমরা খুব ধীরে সুস্থে যাবে যে তোমরা খুব ভালো করে আমার সাথে এই ক্লাসে পড়াটা ক্লাস শেষ করতে পারো। যদি কোনো টপিক বাদ থেকে যায় কোনো সমস্যা নাই। আমি নেক্সট ক্লাসে পড়াবো, অথবা যদি দরকার পড়ে তোমাদের স্বার্থে, তোমাদের শিক্ষার স্বার্থে আল্টিমেটলি আমি এক্সট্রা ক্লাস নিতেও পিছপা হবে না। সো কখনোই তোমরা এই প্যানিক করবা না ভাইয়া আমাদের সিলেবাস শেষ হবে না। ইনশাআল্লাহ তোমাদের সিলেবাস শেষ হবে এবং আমাদের সাথে যদি আগাও তাহলে দেখবা টেস্ট পরীক্ষার আগে, অর্থাৎ তুমি যখন নেক্সট ইয়ার টেস্ট পরীক্ষা দিবা, ওই টেস্ট পরীক্ষার আগেই বা প্রি টেস্ট পরীক্ষার পাশাপাশি সময়েই তোমার কি হয়ে যাবে? সিলেবাস শেষ হয়ে যাবে। ইনফেক্ট 90% স্টুডেন্টদের আগের সিলেবাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, তুমি যদি আমাদের মতো করে আমাদের সাথে রেগুলারলি আগাও। ঠিক আছে? সো নো টেনশন। টেনশন যা করার আমরা করছি। তোমরা এক কাজ করবা, শুধু পড়াশোনা করবা, পড়াশোনা করবা, পড়াশোনা করবা, আর আল্লাহর কাছে অনেক, অনেক দোয়া করবা। ঠিক আছে? ওকে, আসো সেন্ট্রিওল নিয়ে আলোচনা করি। সেন্ট্রিওল জিনিসটা কি? সেন্ট্রিওল দেখো, সেন্ট্রিওল স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন। সেন্ট্রিওল হচ্ছে স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন। অর্থাৎ এই সেন্ট্রিওলটা কি করতে পারে? নিজেই নিজের প্রজনন ঘটাইতে পারে, নিজেই নিজেকে বিভক্ত করতে পারে। আর এই যে সেন্ট্রিওল, এটা হচ্ছে কোষের যে ধারাবাহিকতা, অর্থাৎ কোষ যে বিভাজিত হয়, একটা কোষ থেকে ২ টা হয় বা একটা থেকে ৪ টা হয়, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ কোষ বিভাজন, মাইটোসিস বা মিয়োসিস। এর মধ্যে একটা মুখ্য ভূমিকা পালন করে। তোমরা জানো কোষ বিভাজনের জন্য একটা অ্যাপারেটাস দরকার, সেটা হচ্ছে স্পিন্ডেল যন্ত্র। কি দরকার ভাইয়া? স্পিন্ডেল অ্যাপারেটাস। স্পিন্ডেল অ্যাপারেটাস তৈরি করে আমার এই সেন্ট্রিওল গুলা। কি তৈরি করে? সেন্ট্রিওল গুলা। ঠিক আছে? সেন্ট্রিওল গুলা কি করে? স্পিন্ডেল অ্যাপারেটাস তৈরি করে। এটা খুবই ইম্পোর্টেন্ট। তাই এই স্পিন্ডেল অ্যাপারেটাসটা আল্টিমেটলি সেল ডিভিশনের জন্য যেহেতু খুবই এসেনশিয়াল, আল্টিমেটলি সেন্ট্রিওলটা কোষ বিভাজনের একটা এসেনশিয়াল রোল প্লে করে। এখন এই ২ টা কনফিউশন হয়, সেন্ট্রিওল এবং সেন্ট্রোজোম। দেখো আমরা যখন পড়েছিলাম সেন্ট্রিওল, আমরা বলেছিলাম সেন্ট্রিওল হচ্ছে একটা আবরণবিহীন বা ঝিল্লিবিহীন অঙ্গাণু। আবরণবিহীন বা ঝিল্লিবিহীন একটা অঙ্গাণু। কিন্তু যখন এই সেন্ট্রোজোম কথাটা আসবে, তখন জোম মানে তার উপর কাপড়-চোপড় পড়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ সে আবরণী বেষ্টিত একটা অঙ্গাণু হবে। এই সেন্ট্রিওল এবং সেন্ট্রোজোমের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। তোমরা একটু পরেই বুঝতে পারবা। আচ্ছা, এখন আমরা যখন বলেছিলাম যখন একটা অঙ্গাণু পড়বো, তখন তার ইতিহাস সম্পর্কে পড়বো। তাহলে সেন্ট্রিওলের ইতিহাসটা একটু জানতে হবে। ইতিহাসটা কি? সেন্ট্রিওল কে আবিষ্কার করেছেন ভাইয়া? কে এটার নামকরণ করেছেন সেন্ট্রিওল? ঠিক আছে? সো ২ টা জিনিস, আবিষ্কারক এবং নামকরণ। আবিষ্কারক এবং নামকরণ। আবিষ্কারক কে ভাইয়া? আবিষ্কারক হচ্ছে ব্যান্ডেন। আবিষ্কারক কি? ব্যান্ডেন। এটা থেকে আমার ব্যান 10 এর কথা মনে পড়ে। ঠিক আছে? আমি যখন ছোট ছিলাম একটা কার্টুন ছিল ব্যান 10। বুঝছো? খাইতে, খাইতে একদম ২ ঘন্টা লাগায় খাইতাম যাতে ব্যান 10 পুরা এপিসোডটা দেখতে পারি। অনেক চুরামি করতাম। যাই হোক, সো আবিষ্কারক হচ্ছে ব্যান 10 সেন্ট্রিওলের। আর নামকরণ করেছেন কে বলতো? বোভেরি। কে? বোভেরি। এটা হচ্ছে নামকরণ করেছেন। তাহলে আমরা ইতিহাস জানলাম। এখন হচ্ছে ভাইয়া এটা বিস্তৃতি কি? এটা কোথায় থাকে, কোথায় থাকে না? এটা কোথায় থাকে, কোথায় থাকে না? সেন্ট্রিওল সব ধরনের কোষে থাকে না। এটা কিছু, কিছু কোষে থাকে, আবার কিছু, কিছু কোষে নাও থাকতে পারে। এখন আমরা জানবো এটা কোথায় থাকে না, এটা কোথায় থাকে না। খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম আরবিসি এমন একটা কোষ বা রক্তকণিকা, এটার মধ্যে কিছু অঙ্গাণুই থাকবে না। তাহলে এই সেন্ট্রিওল আরবিসিতে থাকবে না। আরবিসিতে থাকবে না। এই সেন্ট্রিওল আরো কয়েকটা জায়গায় থাকে না। সেটা হচ্ছে তোমার ইস্ট নামক একটা ছত্রাক। ইস্ট নামক একটা ছত্রাকে সেন্ট্রিওল থাকে না। আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ কি ভাইয়া? যাদের বীজ ফল দ্বারা আবৃত থাকে, অর্থাৎ গর্ভাশয় থাকে, গর্ভাশয় নিষেকের পর ফলে পরিণত হয়, তারা বেসিক্যালি কি? আবৃতবীজী উদ্ভিদ। ওদের বীজটা আবৃত করা থাকে, ওইখানেও সেন্ট্রিওল থাকবে না। তারপর একটা শৈবাল আছে যার নাম ডায়াটম। কি ভাইয়া জানো? ডায়াটম। এই ডায়াটমে হচ্ছে তোমার সেন্ট্রিওলটা থাকে না। সো আরবিসি সব জায়গায় কমন, ইস্ট, ডায়াটম এবং আবৃতবীজী উদ্ভিদ। ঠিক আছে? ইস্ট, ডায়াটম, আবৃতবীজী উদ্ভিদ এবং আরবিসি, এদের মধ্যে সেন্ট্রিওল থাকবে না। সেন্ট্রিওল থাকবে না। ঠিক আছে? ওকে, তারপর আমাদের নিউরন কোষ আছে, মনে আছে? নিউরন সেল, আমাদের নিউরন কোষ। ঠিক আছে? মস্তিষ্কের বা স্নায়ু তন্ত্রের একক এই নিউরনে হতে সেন্ট্রিওল থাকে না। আর যেহেতু নিউরনে সেন্ট্রিওল থাকে না, তাই নিউরনটা বিভাজিত হতে পারে না। ক্লিয়ার?
তাহলে আমরা দুইটা এমসিকিউ পড়ে ফেললাম, যে নামকরণ আবিষ্কারক থেকে আসতে পারে এবং ভর্তি পরীক্ষা এই যে সেন্ট্রিওল কোথায় থাকে কোথায় থাকে না এখান থেকেও আসতে পারে। দুইটা এমসিকিউ তুমি 2 নাম্বারের জন্য পড়ে ফেললে। ঠিক আছে? ওকে। আর এগুলা বাদে সব জায়গায় কি সেন্ট্রিওলটা থাকবে। এগুলা বাদে সব জায়গায় সেন্ট্রিওল থাকবে। ওকে। তাহলে আমরা দেখলাম ইতিহাস এবং বিস্তৃতি দেখলাম। এখন আমরা গঠন পড়ব। এটা কিভাবে গঠিত হয়। গঠনের মধ্যে আমরা কি, কি বলেছিলাম? গঠনের মধ্যে বলেছিলাম ভৌত গঠন, রাসায়নিক গঠন। ২ টা গঠন আমাদের পড়তে হবে। চলো আমরা ভৌত গঠনের দিকে তাকাই। ভৌত গঠন খেয়াল করো। জিনিসটা হচ্ছে এই যে ভৌত গঠন এরকম ধরো আমি একটা, এটা হচ্ছে ধরো একটা টিউব। ঠিক আছে? এখন এর পাশাপাশি তুমি যদি আরেকটা টিউব বসাও, তাহলে দেখো এর একটা দেয়াল তৈরি করছে না? আচ্ছা, ধরো এই ৩ টা মিলে একটা দেয়াল তৈরি করলো। আবার এই জায়গায় ৩ টা নালী মিলে তুমি আরেকটা দেয়াল তৈরি করলা। এই জায়গায় ৩ টা নালী মিলে আরেকটা দেয়াল তৈরি করলা। এই জায়গায় ৩ টা নালী মিলে আরেকটা দেয়াল তৈরি করলা। এই জায়গায় ৩ টা নালী মিলে আরেকটা দেয়াল তৈরি করলা। ঠিক আছে? তাহলে খেয়াল করো এই সবগুলা দেয়ালকে তুমি যদি একত্রে নিয়ে আসো তখন আল্টিমেটলি কি হবে ভাইয়া? তখন এরকম একটা টিউবের স্ট্রাকচার হবে না? এরকম একটা টিউবের মতো স্ট্রাকচার হয়ে যাবে না? যে সবগুলা দেয়ালকে আমি পাশাপাশি করে রাখলাম। ধরো এটাকে রাখলাম এইভাবে। ঠিক আছে? আমার আঙুলটা হচ্ছে একটা দেয়াল। তাহলে দেখো এরকম একটা টিউবার বা একটা টিউবুলার স্ট্রাকচার হয়ে গেছে। একটা এরিয়াকে তুমি ব্লক করে দিয়েছো। একটা এরিয়াকে ব্লক করে দিয়েছো। তো বেসিক্যালি সেন্ট্রিওলটা এরকম। খেয়াল করো এই যে একটা সেন্ট্রিওল, এখানে দেখো এই যে 1, 2, 3 এই ৩ টা সেট করে সে একটা দেয়াল তৈরি করে। ৩ টা অনুনালিকা মিলে সে একটা দেয়াল তৈরি করে। ৩ টা অনুনালিকা মিলে সে একটা দেয়াল তৈরি করে। ঠিক আছে? এরকম ৯ টা অনুনালিকা থাকে। কয়টা ভাইয়া? ৯ টা। কয়টা? ৯ টা। ৯ টা অনুনালিকা মিলে সে একটা সিলিন্ডারের মতো প্রাচীর তৈরি করে। কি করে ভাইয়া? প্রাচীর তৈরি করে। ঠিক আছে? তাহলে হচ্ছে প্রাচীর বা সিলিন্ডার ওয়াল যেটা কি ভাইয়া? ৯ টি ত্রয়ী, ৩ টা আছে ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেট অনুনালিকা। ট্রিপলেট মানে হচ্ছে ৩ টা অনুনালিকা দিয়ে গঠিত। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। আমি বাঁশগুলা বা এই যে নালীগুলো এভাবে রাখলাম পাশাপাশি। কিন্তু মাঝে তো গ্যাপ আছে ভাইয়া। গ্যাপটা ফিল আপ করতে হবে বা ওদের কাছাকাছি রাখার জন্য কাউকে দিয়ে তাকে যোজনী করে দিতে হবে। ঠিক আছে? বা যোজন করতে হবে, যুক্ত করতে হবে। তাই কি লাগবে ভাইয়া? যোজক বা লিঙ্কার। যোজক বা লিঙ্কার। তাহলে খুব ভালো করে খেয়াল করো ৯ টা ত্রয়ী অনুনালিকা। মানে কি? ৯ টা অনুনালিকা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আবার প্রত্যেকটা অনুনালিকার অংশ কয়টা? প্রত্যেকটা অনুনালিকা তৈরি হয়েছে ৩ টা উপনালিকা দিয়ে। ৩ টা উপনালিকা দিয়ে। তার মানে ভাইয়া এটা একটা উপনালিকা, এইটা একটা উপনালিকা, এইটা একটা উপনালিকা। যখন ৩ টা উপনালিকা একত্রে হয়েছে তখন এটার নাম হয়েছে অনুনালিকা। আর যেহেতু এটার উপাদান ৩ টা তাই এটাকে বলা হয় ত্রয়ী অনুনালিকা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? নাকি দুপুরবেলা ঘুম পাচ্ছে, ক্ষুধা পাচ্ছে? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার। ঘুম পাচ্ছে? খেয়ে-দেয়ে আসছো, খেয়ে-দেয়ে ঘুম পাচ্ছে? ২ টা জোরে, জোরে লাফ দাও, হ্যাঁ? এবং আমি যেভাবে জোরে, জোরে কথা বলছি তুমি সেইভাবে জোরে, জোরে কথা বলো। দেখবে ঘুম যে কই পালাবে তুমি খুঁজে পাবা না। আচ্ছা। তো আমাদের ভৌত গঠন চলে গেল। তাহলে আমার সাথে আবার বলো ভাইয়া ভৌত গঠন কি? ভৌত গঠন হচ্ছে প্রত্যেকটা সেন্ট্রিওল ৩ টা অংশ দিয়ে গঠিত। একটা প্রাচীর বা সিলিন্ডার ওয়াল যেখানে ৯ টা ত্রয়ী অনুনালিকা থাকে। প্রত্যেকটা অনুনালিকায় ৩ টা করে উপনালিকা থাকে এবং তাদের মধ্যে যোজক বা লিঙ্কার থাকে। এইভাবে একটা সেন্ট্রিওল তৈরি হয়। এভাবে কি তৈরি হয়? একটা সেন্ট্রিওল তৈরি হয়। এখন চলে আসি রাসায়নিক গঠন ভাইয়া। এর মধ্যে কি, কি উপাদান থাকবে? রাসায়নিক গঠন হচ্ছে এর মধ্যে থাকবে প্রোটিন কমন, ঠিক আছে? প্রোটিন আছে। এর মধ্যে থাকবে লিপিড, কি থাকবে? লিপিড থাকবে। এর মধ্যে থাকবে এটিপি কারণ ও তো স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি করবে। ও তো বিভিন্ন জায়গায় চলাচলে, কোষের চলাচলে হেল্প করবে। ও তো সিলিয়া, ফ্লাজেলা, এই যে ফ্লাজেলা দিয়ে সে সাঁতার কাটবে বা কোষ বিভিন্ন জায়গায় চলবে। ঠিক আছে? এই জায়গাগুলা সে নির্ণয় করে। তার শক্তি দরকার। আর শক্তির জন্য লাগবে এটিপি। সেখানে প্রচুর পরিমাণে এটিপি আছে এবং এটিপি থেকে শক্তি বানানোর জন্য, এটিপিকে ভাঙার জন্য এনজাইম আছে। যেটা হচ্ছে এটিপেজ এনজাইম। ঠিক আছে? ওকে। তাহলে হচ্ছে সেন্ট্রিওল। এখন আরেকটা টুইস্ট ভাইয়া বলেছিলেন সেন্ট্রোজোম আর সেন্ট্রিওল এর মধ্যে পার্থক্যটা বোঝাবেন। তাহলে বোঝান। ওকে। জিনিসটা হচ্ছে ধরো এইটা একটা সেন্ট্রিওল, ঠিক আছে? এইটা একটা সেন্ট্রিওল, এইটা একটা সেন্ট্রিওল। সেন্ট্রিওল গুলো সবসময় জোড়ায়, জোড়ায় থাকে। ঠিক আছে? এবং এই ২ টা সেন্ট্রিওলকে ঘিরে তার একটা আবরণ তৈরি হয়। এই যে একটা আবরণ তৈরি হইল।
আর যেহেতু সেন্ট্রিওলগুলো তো শুষ্ক পরিবেশে থাকবে না, মরুভূমিতে থাকবে না, এই যে আবরণের ভিতরে তাকে ধারণ করার জন্য একটা মাতৃকা দরকার, একটা তরল পদার্থ দরকার। তাই এখানে কি থাকবে? অসংখ্য মাতৃকা থাকবে অর্ধতরল পদার্থের মতো। ঠিক আছে, অসংখ্য মাতৃকা। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে মাতৃকা, এইটার নাম হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। কি ভাইয়া? সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার। ঠিক আছে। আর এই যে এই আবরণ, ঠিক আছে, এটা একটা আবরণ, ঠিক আছে, তাকে জামা কাপড় পরায় দিলা। আর এই দুইটা কি? সেন্ট্রিওল। এই দুইটা হচ্ছে সেন্ট্রিওল। কি? সেন্ট্রিওল। আর এই যে সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রিওল, এদেরকে মিলে যে স্ট্রাকচারটা হইলো, অর্থাৎ টোটাল এই স্ট্রাকচারটা আবৃত মাতৃকা বিশিষ্ট সেন্ট্রিওল বিশিষ্ট স্ট্রাকচার, এটার নাম হচ্ছে সেন্ট্রোজোম। এটার নাম কি? সেন্ট্রোজোম। ঠিক আছে। তাহলে বলতে পারো সেন্ট্রোজোমের একটা অংশ হচ্ছে সেন্ট্রিওল, আর একটা অংশ কি? সেন্ট্রোস্ফিয়ার। ঠিক আছে। আচ্ছা, সেন্ট্রোজোমের একটা নাম হচ্ছে ডিপ্লোজোম। কি ভাইয়া? সেন্ট্রোজোমের আরেকটা নাম ডিপ্লোজোম। কি? ডিপ্লোজোম। ডিপ্লোজোম কেন? ডিপ্লোজোম খেয়াল করো, ডাই, ডি আই এখান থেকে আসছে। ডাই, ডাই মানে কি? দুই। ডাই মানে কি? দুই। তাহলে খেয়াল করে সেন্ট্রোস্ফিয়ারের মধ্যে কয়টা ভাসমান সেন্ট্রিওল আছে? দুইটা, 1 এবং 2, 1 2। ঠিক আছে। তাই যেহেতু সেন্ট্রোজোমে দুইটা সেন্ট্রিওল থাকে, তাই সেন্ট্রোজোমের অপর নাম ডিপ্লোজোম। সেন্ট্রোজোমের অপর নাম কি? ডিপ্লোজোম। ঠিক আছে। তাহলে দেখো, আবিষ্কার, বিস্তৃতি, ভৌত গঠন, রাসায়নিক গঠন সবকিছু আমাদের শেষ। সেন্ট্রিওল সেন্ট্রোজোমের পার্থক্য আমরা জেনে ফেলেছি। এখন চলে আসে সেন্ট্রিওলের কাজ। খেয়াল করো, স্পিন্ডল অ্যাপারেটাস বা মাকুতন্তু তৈরি করতে হবে, আমরা বলেছি কোষ বিভাজনের সময়, তো এটার কাজ। মাকুতন্তু কি করে? কোষ বিভাজনে সাহায্য করে। তাহলে সেন্ট্রিওলের একটা কাজ কোষ বিভাজনে সাহায্য করা। সেন্ট্রিওল কি? হ্যাঁ, বড় বড় নালী। নালী মানে কি? নালী মানে হচ্ছে তোমার এগুলো লেজ তৈরি করতে পারবে। লেজ মানে কি? ফ্লাজেলা তৈরি করতে পারবে। ফ্লাজেলা কি করে ভাইয়া? ফ্লাজেলা হচ্ছে চলাচলে হেল্প করবে। তাহলে কোষের চলাচলে হেল্প করবে। এখন একটা কোষ শুক্রাণু, সে তো চলাচল করে, সে তো সাঁতার কাটে, সাঁতার কেটে শুক্রাণু ডিম্বাণু খুঁজতে থাকে এবং ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য চেষ্টা করে। তাহলে শুক্রাণু সাঁতার কাটার জন্য কি দরকার? এই যে সেন্ট্রিওল দরকার। আর শুক্রাণুর লেজে প্রচুর পরিমাণে সেন্ট্রিওল থাকে। আর শুক্রাণুর মাথায় কি থাকে বলতো? একক্রোজোম। ওটা কোত্থেকে আসে? গোলজি বডি থেকে আসে। মাথায় থাকে একক্রোজোম। ওই একক্রোজোম একটা এনজাইম থাকে। আমার সাথে সাথে বলো, সেই এনজাইমটার নাম কি? হায়ালিউরোনিডেজ এনজাইম। ওটা কি বলেছিলাম? ওটা হচ্ছে একটা স্প্রেডিং এনজাইম বলেছিলাম। ওটা কি করে? সামনে যা কিছু আছে সবকিছুকে গলিয়ে দিয়ে সে তার পথ উন্মোচন করে, সে যাতে ভালো ভালো করে চলাচল করতে পারে। ঠিক আছে। বিস্তার যাতে তার হয়। ওকে। তারপর সিলিয়া এবং ফ্লাজেলা। সিলিয়া হচ্ছে ঝাড়ু। সিলিয়া কি জানো? ঝাড়ু। ঝাড়ুর মধ্যে শলা থাকে না? তাহলে সেন্ট্রিওলটা কি? শলার মতো। তাহলে শলা দিয়ে তো ঝাড়ু বানাবা। সিলিয়াগুলো ঝাড়ু। ঝাড়ু কি করে জানো? এই যে তোমার ভেতরে নাক দিয়ে তুমি শ্বাস নিচ্ছ, ধুলাবালি যাচ্ছে, এই সিলিয়াগুলো সবসময় ঝাড়ুর মতো করে এই ধুলাবালিগুলোকে বাহির করে দেয়। এটা বলে সিলিয়ারি মুভমেন্ট। ওই সিলিয়া তৈরি হয় আল্টিমেটলি সেন্ট্রিওল দিয়ে। ঠিক আছে? ওকে। এখন চলে আসি ভাই মাইটোকন্ড্রিয়া। এই যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, আজকে যে এই দুইটা অঙ্গাণু পড়বো, এই দুইটা অঙ্গাণু থেকে তোমার একটা প্রশ্ন তুমি হয় কলেজে পাবা অথবা বোর্ডে পাবা। আর এমসিকিউ তো পাবাই। এটা একদম লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো যে ভাইয়া বলছে এই চ্যাপ্টার পড়লে বা এই অংশটুকু পড়লে একটা সিকিউ মোটামুটি কমন পাওয়ার পসিবিলিটি 100%। ঠিক আছে? কত পার্সেন্ট? 100% ইনশাল্লাহ। ওকে, আসো আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করি। মাইটোকন্ড্রিয়া তোমরা অনেক ভালো করে পড়েছো, যারা দুরন্তে কোর্সে ছিল সেখানে আমিও পড়িয়েছি, রাইট? ওকে। তো মাইটোকন্ড্রিয়া যেটা একটা অঙ্গাণু, অঙ্গাণুর প্রথমে আমাদের কি পড়তে হবে ভাইয়া? অঙ্গাণুর প্রথমে আমাদের পড়তে হবে অঙ্গাণুর ইতিহাস। অঙ্গাণুর নামকরণ কে করেছেন? অঙ্গাণুর আবিষ্কার কে করেছেন? তাই না? অঙ্গাণুটা কি? তার পরিচিতি কি? পরিচিতি যদি বলি, মাইটোকন্ড্রিয়া এমন একটা কোষীয় অঙ্গাণু যেটা ঝিল্লিবদ্ধ, যেটা সাইটোপ্লাজমে বিস্তৃত থাকে এবং যার মেইন কাজ কোষের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করা। কোন প্রক্রিয়ার মাধ্যমে? শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার পরিচয়। আর যেহেতু সে শক্তি উৎপন্ন করে, শক্তি তার মধ্যে উৎপন্ন হয়, শক্তি বানানোর ঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। পাওয়ার হাউস অফ সেল। আবার মাইটোকন্ড্রিয়া কি করছে খেয়াল করো। মাইটোকন্ড্রিয়া এই যে গ্লুকোজ, গ্লুকোজ, গ্লুকোজ একটা রাসায়নিক পদার্থ, কেমিক্যাল সাবস্টেন্স। মানে এই গ্লুকোজের মধ্যে আছে রাসায়নিক শক্তি। এই শক্তিটাকে সে কি করছে? এটিপিতে কনভার্সন করছে।
কি করছে? এটিপিতে কনভার্সন করছে। যেই এটিপিকে ব্যবহার করে তুমি আমি বিভিন্ন কাজ করছি, আমি কথা বলছি, আমি লিখছি। তুমি বিভিন্ন কাজ করো, শক্তি খরচ করো। আর এই এটিপি হচ্ছে তোমার জৈব মুদ্রা। অর্থাৎ টাকা দিয়ে যেমন বিভিন্ন জিনিসপত্র কিনতে হয়, তাই এই এটিপি খরচ করে তোমার বডিতে বিভিন্ন জিনিসপত্র ঘটে। তুমি হাঁটো, কথা বলো, তোমার মাসল কন্ট্রাকশন, রিল্যাক্সেশন হয়। এটা হচ্ছে জৈব মুদ্রা বা বডির কারেন্সি। ঠিক আছে? জীবনের কারেন্সি। বুঝতে পেরেছো? বা বায়োলজিক্যাল কয়েন, বায়োলজিক্যাল কয়েন। অনেকগুলো নাম। এনার্জি কারেন্সি, শক্তি মুদ্রা। ঠিক আছে? এটা ছাড়া এনার্জি পাবা না। বা বলা হয় বায়োলজিক্যাল কয়েন। অনেকগুলো নাম। এই যে একটা এমসিকিউ তুমি ভর্তি পরীক্ষার জন্য শিখে ফেললে যে এটিপির কি নাম আছে। বুঝছো? যেটা হয়তো তোমরা অনেকদিন পরে শিখতে। যখন উদ্ভিদ ও শারীরতত্ত্ব পড়তে তখন। বাট এখন তুমি অল্পই শিখে ফেললে। আচ্ছা। সো মাইটোকন্ড্রিয়ার পরিচয় জানলাম। এখন ইতিহাসটা পড়তে হবে ভাইয়া। ইতিহাসটা কি? এই মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছেন। খেয়াল করো। আবিষ্কার লাস্টে কি আছে? কার আছে। আবিষ্কার করেছেন কলিকার। আবিষ্কার কে করেছেন? কলিকার। আবিষ্কার কার কে করেছেন? কলিকার করেছেন। আচ্ছা। মাইটোকন্ড্রিয়ার নামকরণ কে করেছেন? মানে এইটাই চলে আসো। মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেছেন কার্ল ব্যান্ডা। সে একদম একটা ব্যাটার মতো কাজ করছে। ঠিক আছে? কার্ল ব্যান্ডা সে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করে ফেলছে। মাইটোকন্ড্রিয়ার নামকরণ করে ফেলছে। এটা কেমনে মনে রাখতে হবে জানো? এই যে মাইটোকন্ড্রিয়া দেখো দন্ত নয় ড। ঠিক আছে? আর এখানে কি আছে? ঠিক আছে? ওকে। এই দুইটা না পড়লেও হবে। যে ফাইলা নামকরণ কে করেছেন, বায়োপ্লাস্ট কে নামকরণ করেছেন। এই দুইটা না পড়লেও হবে। তুমি প্রথমটা এবং লাস্টেরটা ভালো করে মনে রাখবা। ঠিক আছে? আচ্ছা, পরিচয় জানলাম, ইতিহাস জানলাম। এখন চলে আসি ভাইয়া, এটার আকার আকৃতি কেমন ভাইয়া? এটার আকার আকৃতি সংখ্যা কেমন? আকার আকৃতি সংখ্যা কেমন? আসো চলে আসি। আকার আকৃতি নিয়ে আমাদের টেনশন নাই। এটা কত মাইক্রোমিটার বড় হবে, ছোট হবে এগুলো নিয়ে টেনশন নেই। এগুলো আমরা পড়ব না। এগুলো আমরা পড়ব না। সোজা কথা আমরা পড়ব না। আচ্ছা, আমরা কি পড়ব? সংখ্যা পড়ব। আমরা কি পড়ব? সংখ্যা পড়ব। যে ভাইয়া কোষের তো মাইটোকন্ড্রিয়া লাগবেই। কারণ কোষ তো শক্তি ছাড়া চলতে পারবে না। তাই না? আচ্ছা, তাইলে ভাইয়া আপনি যে বলছেন আদিকেন্দ্রিক কোষ, আদিকেন্দ্রিক কোষে তো মাইটোকন্ড্রিয়া থাকে না। ও শক্তি কোত্থেকে বানায়? ও শক্তি বানায় হচ্ছে তার যে কোষ ঝিল্লি আছে, ওই কোষ ঝিল্লির মধ্যেই সে একটা ফ্যাক্টরি বানায় নেয়। যে আমার তো মাইটোকন্ড্রিয়া নাই, এই কোষ ঝিল্লির মধ্যে একটা ফ্যাক্টরি বানায় নেই। ওই ফ্যাক্টরির মধ্যে আমি আমার চলাচলের জন্য যে মিনিমাম এনার্জিটা দরকার সেটা বানায় নিব। সেটা বানায় নিব। আমরা যখন ব্যাকটেরিয়া পড়বো তখন সেটা দেখব ভালো করে। ঠিক আছে? আচ্ছা, সংখ্যা কি? একটা কোষে স্বাভাবিকভাবে একটা কোষে স্বাভাবিকভাবে ৩০০ থেকে ৪০০ মাইটোকন্ড্রিয়া থাকে। ৩০০ থেকে ৪০০ মাইটোকন্ড্রিয়া থাকে একটা কোষে স্বাভাবিকভাবে। এখন যদি কোষের এনার্জি রিকোয়ারমেন্ট অনেক বেশি হয়, তাহলে কি? তাহলে তো স্বাভাবিক মাত্রাটা বাড়াইতে হবে। দেখো এখান থেকে শিক্ষা নাও। তুমি যখন পড়ার চাপ কম থাকবে, তখন তো স্বাভাবিকভাবে পড়ে যাবা। আর যখন সামনে পরীক্ষা চলে আসবে, ঠিক আছে? পড়ার চাপ বেশি হবে, তখন কি? তুমি তো পড়াশোনার পরিমাণ বাড়ায় দিবা, তাই না? পড়াশোনার পরিমাণ বাড়ায় দিবা। ঠিক একইভাবে যখন কোষের মধ্যে শক্তির চাহিদা অনেক, অনেক বেড়ে যায়, তখন ওই কোষ অ্যাডাপ্টেশন করে, অর্থাৎ ঐসব কোষে আল্লাহ তাআলা মাইটোকন্ড্রিয়া অনেক বেশি দিয়ে দেন। সেসব কোষে কি আছে ভাইয়া? সেসব কোষ আছে যকৃত, যকৃত, মাংসপেশি। এইসব কোষে আল্টিমেটলি অনেক, অনেক মাইটোকন্ড্রিয়া থাকে। তারপর হচ্ছে তোমার বৃক্ক বা কিডনি, ওরা অনেক, অনেক কাজ করে। এইসব কোষে অনেক, অনেক মাইটোকন্ড্রিয়া থাকে। কত ভাইয়া? যেখানে স্বাভাবিক থাকে ৩০০ থেকে ৪০০, এদের মধ্যে ১০০০ এরও অধিক থাকে। বুঝছো? আচ্ছা। তারপরে ক্ষুদ্র একটা প্রাণী আছে যার নাম অ্যামিবা। যার নাম কি? অ্যামিবা। এটা ক্ষুদ্র হলে কি হবে? এর মধ্যে ব্যাটারিতে ভরপুর। ঠিক আছে? এই মাইটোকন্ড্রিয়া নামক ব্যাটারি ভরপুর। ওতে এই যে এর থেকেও বেশি মাইটোকন্ড্রিয়া থাকে। যকৃতের কোষ থেকেও বেশি মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে? অ্যামিবাতে। কোথায় থাকে? অ্যামিবাতে। এখন আমার একটা বলো, আমি যে তোমার একটা ক্লু দিয়েছি, মাইটোকন্ড্রিয়া কোথায় থাকবে না? মাইটোকন্ড্রিয়া কোথায় থাকবে না? এটা বলো। আমি একটু আগে বলছি এমন একটা জিনিস আছে যার মধ্যে কিচ্ছু থাকে না। সে কাউকে থাকতে দেয় না। সে শুধু অক্সিজেন পরিবহন করে। সেটা কে ছিল বলো? বলো। আরবিসি। গ্রেট। উদিতা পারছে, আরবিসি। সবাই পারছে। দেখছো? ক্লাস শুনলে পারবা না এমন কিছু হবেই না ইনশাআল্লাহ। গ্রেট, গ্রেট। আরবিসি তে মাইটোকন্ড্রিয়া থাকবে না। গ্রেট, সাবাস। সানজানা, কাজী, উম্মে, কামরুল, সৌরভ, সাকিবুল। ওকে, ওকে। ডান, ডান। তাহলে এটা আমাদের শেষ। এখন চলে আসি ভাই গঠন। দেখো, গঠনটা
তুমি আমার সাথে সাথে পড়বা। আমি চিত্র আঁকবো তারপর পড়বা। আমি চিত্র আঁকবো তারপর পড়বা। ঠিক আছে? আমি চিত্র আঁকি, আসো আমার সাথে চিত্রটা আঁকো। গঠনটা আঁকার জন্য আমরা কি করব? প্রথমে এরকম একটা কিছু আঁকি। এরকম একটা কিছু আঁকি। আচ্ছা, আঁকলাম। আচ্ছা, চিত্র কেমনে আঁকো দেখো। তারপর কি করবা জানো? এখানে কয়েকটা ডট দিবা। এই যে একটা ডট, এই যে একটা ডট, এই যে একটা ডট, এই যে একটা ডট, এই যে একটা ডট। কয়েকটা ডট দাও। পরে এই জায়গায় একটা ডট দাও। 1, 2 মাঝামাঝি। এখন তুমি এগুলোকে কানেক্ট করো। বুঝছো? কানেক্ট করলা। আচ্ছা, আঁকলাম। তারপর কি আঁকবো ভাইয়া? তারপরে আঁকবো এরকম। খালি এঁকে যাও, তারপর দেখবা কি কে যেন আঁকি। আচ্ছা, এখন এটা একটু জুম করব আমি। এটাকে একটু জুম করব। জুম করে যদি দেখি তাহলে এরকম পাবো। ঠিক আছে? এরকম পাবো। আচ্ছা, তাহলে এখন কি আঁকলাম দেখো। ভৌত গঠন নিয়ে আলোচনা করি। যেহেতু মাইটোকন্ড্রিয়া বলেছে তার আবরণী থাকবে, তার আবরণী থাকবে। তার আবরণীটা কয় স্তর বিশিষ্ট হবে? তার আবরণীটা 2 স্তর বিশিষ্ট হবে। তাহলে এইটা হচ্ছে নাম দেখো কত কঠিন, তাই না? কত কঠিন। বাহিরে আছে যেহেতু, তাই তার নাম হচ্ছে বহিঃস্থ আবরণী। কি ভাইয়া? যেহেতু বাহিরে আছে তার নাম কি? বহিঃস্থ আবরণী। অনেক কঠিন লাগছে? কঠিন লাগছে না? অনেক কঠিন। বহিঃস্থ আবরণী কত কঠিন নাম, যে বাহিরে আছে তাই বহিঃস্থ আবরণী। কিন্তু এত কঠিন না। হ্যাঁ, তো এই যে এত কঠিন ভাবো, এত কঠিন না কিন্তু। দেখো বাহিরে আছে বাহিরের আবরণী, বহিঃস্থ আবরণী, কত সিম্পল নাম, তাই না? আচ্ছা, এটা কি ভেতরে আছে? এই যে এটা ভেতরে যেহেতু আছে, তাহলে কি অন্তস্থ আবরণী। অন্তস্থ আবরণী। এখন কাহিনী হচ্ছে ভাইয়া, এই যে অন্তস্থ আবরণীটা আছে, অন্তস্থ আবরণীটা কেমন প্যাঁচ খেয়ে গেছে ভাই, ভাঁজ ভাঁজ হয়ে গেছে। যেহেতু ভাঁজ ভাঁজ হয়ে গেছে, এটার নাম হচ্ছে ক্রিস্টি। এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে ক্রিস্টি। কি ভাইয়া? এটার নাম হচ্ছে ক্রিস্টি। যেহেতু ভাঁজ হয়ে গেছে, এটার নাম হচ্ছে ক্রিস্টি। এখন কেন ভাইয়া ভাঁজ হইছে? ওর ভাঁজ হওয়ার দরকারটা কি ছিল? দেখো কখন ভাঁজ হয় আমরা বলেছি, কখন ভাঁজ হয়? তখনই ভাঁজ হবে যখন অল্প জায়গার মধ্যে বেশি পরিমাণ সে রাখতে চাবে, তখন ভাঁজ করে করে রাখবে। কেন বেশি পরিমাণ রাখতে চাবে? কারণ সেটা দরকার বেশি। কেন দরকার বেশি? তার কাজের জন্য। তার কাজ কি? তার কাজ শক্তি উৎপন্ন করা। তাই শক্তি উৎপন্ন করার জন্য এই আবরণগুলার ভাঁজ তার দরকার। এর মধ্যে শক্তি উৎপন্ন করার মেশিন গুলা আছে। শক্তি উৎপন্ন করার মেশিন মানে কি? শক্তি উৎপন্ন হয় এটিপি হিসেবে। তাই এটিপি তৈরির মেশিনকে আমরা বলবো এটিপি সিনথেটিক ইউনিট। সিনথেসিস মানে তৈরি করা। সিনথেসিস মানে কি? তৈরি করা। তাহলে যে তৈরি করে সে কি? সিনথেটিক। কি তৈরি করছে? এটিপি। তাই এটিপি সিনথেটিক। যে ইউনিটটা তৈরি করছে, যে এককটা তৈরি করছে, সেটা হচ্ছে এটিপি সিনথেটিক ইউনিট। ঠিক আছে? তাহলে এই ক্রিস্টির মধ্যে থাকে এটিপি সিনথেটিক ইউনিট, যার মধ্যে থাকে এটিপি সিনথেটিক ইউনিট। ওকে, এর মধ্যে থাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে? এর মধ্যে থাকে বিভিন্ন এনজাইম। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াতে আমরা বলেছিলাম, মনে আছে? মাইটোকন্ড্রিয়াতে কিছু মুক্ত রাইবোজোম আছে। কি আছে? মুক্ত রাইবোজোম আছে। আবার মাইটোকন্ড্রিয়াতে আমরা বলেছিলাম এর মধ্যে বৃত্তাকার ডিএনএ আছে। এর মধ্যে বৃত্তাকার ডিএনএ আছে আমরা বলেছিলাম, মনে পড়ে কিনা খেয়াল করো। তাহলে এটা কি? বৃত্তাকার ডিএনএ। এটা কি? মুক্ত বা 70s রাইবোজোম। বৃত্তাকার ডিএনএ। এই জন্য তো মাইটোকন্ড্রিয়া ছিল কি? এন্ডোসিম্বায়ন্ট। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, বাহিরে একটা পর্দা, ভেতরে একটা পর্দা। এর মধ্যে প্রকোষ্ঠ কয়টা হইছে? প্রকোষ্ঠ কয়টা হইছে খেয়াল করো। তুমি যদি দেখো এই পর্দা আর এই পর্দার মাঝখানে একটা প্রকোষ্ঠ হয়েছে, তাহলে এটা কি? এটা হচ্ছে বহিঃস্থ প্রকোষ্ঠ। কি ভাই? এটা বহিঃস্থ প্রকোষ্ঠ। আচ্ছা, তারপরে খেয়াল করো, এই যে তুমি এইটা একটা চেম্বার বানাইলা, অন্তস্থ পর্দাগুলা ভাঁজ ভাঁজ হয়ে আরেকটা প্রকোষ্ঠ তৈরি করেছে। এটা আরেকটা প্রকোষ্ঠ। এটা হচ্ছে অন্তস্থ প্রকোষ্ঠ। এটা কি ভাইয়া? অন্তস্থ প্রকোষ্ঠ। ঠিক আছে? এটা হচ্ছে অন্তস্থ প্রকোষ্ঠ। ক্লিয়ার?
আচ্ছা, তারপরে এখানে অনেক ফ্লুইড থাকবে না ভাইয়া? ওকে ধারণ করার জন্য ওর ভেতরে মাতৃকা থাকবে না? এখানে অসংখ্য মাতৃকা আছে। অসংখ্য কি আছে? অসংখ্য মাতৃকা আছে। এই যে মাতৃকাগুলো আমরা এভাবে দিলাম। অসংখ্য মাতৃকা আছে। অসংখ্য মাতৃকা আছে। অসংখ্য মাতৃকা আছে। এই তো কাহিনী শেষ। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন, তুমি পড়ে ফেললা। আচ্ছা, এখানে কাহিনী হচ্ছে ভাইয়া, এই যে বলছেন এটিপি সিনথেটিক ইউনিট, অর্থাৎ এটিপি সিনথেসিস করার জন্য একটা মেশিনারি আছে, একটা মেকানিজম আছে। ওদেরকে অন্য আরেকটা নামে ডাকা হয়। কি নামে ডাকা হয় জানো? ওদেরকে ডাকা হয় অক্সিজোম। কি নামে ডাকা হয়? অক্সিজোম। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার মধ্যে যারা ক্রিস্টিতে এরকম ফোড়ার মতো করে লেগে লেগে থাকবে এবং যাদের কাজ হচ্ছে সবাই মিলে একসাথে এটিপি তৈরি করা, সেটার মধ্যে এটিপি তৈরি হবে। সেই এটিপি খরচ করে আমি তুমি কাজ করবো, আমি ক্লাস নিব, তোমরা ক্লাস করবা, লিখবা, সেই জায়গাটাকে বলা হয় অক্সিজোম। কি বলা হয়? অক্সিজোম। ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। তাহলে আবার আমার সাথে সাথে বলো একদম সিকিউ এর গ নাম্বার তোমার পারফেক্টলি ডান। ওকে, কি ভাইয়া? মাইটোকন্ড্রিয়া একটা আবরণী বেষ্টিত ঝিল্লি। কয়টা আবরণ? দুইটা আবরণ থাকে। এই দেখো বাহিরের আবরণ, এটা হচ্ছে ভেতরের আবরণ। ভাইয়া ভেতরের আবরণটা পেঁচ খায়া থাকে যাতে অল্প জায়গায় বেশি পরিমাণ থাকতে পারে। কারণ তার মধ্যেই তো মেইন মেশিন গুলো আছে। সেটা কি? অন্তঃস্থ আবরণ। যেহেতু পেঁচ খায়া আছে এটাকে বলা হয় ক্রিস্টি। ভাই ক্রিস্টির মধ্যে কি আছে? এটিপি তৈরির উপাদান, এটিপি সিনথেটিক ইউনিট বা অক্সিজম আছে, যার মধ্যে থাকে এটিপি সিনথেটিক ইউনিট এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেটার মধ্য দিয়ে ইলেকট্রন লাফায় লাফায় চলে এবং চলাচলের মাধ্যমে আলটিমেটলি কি হয়? শক্তি উৎপন্ন হয়, যেটা আমরা শ্বসনে পড়বো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এবং খানিকটা তোমরা পড়ে এসেছো ক্লাস 10 এ। ওকে, তারপর ভাইয়া মাইটোকন্ড্রিয়ার বৃত্তাকার ডিএনএ আছে, আমরা পড়েছি এটা ক্যান্ডোসিম্বায়ন্ট। ওকে, এর মুক্ত রাইবোজোম আছে, রাইবোজোমটা হচ্ছে 70s রাইবোজোম। তারপর মাতৃকা আছে। আর যেহেতু দুইটা পর্দা মিলে দুইটা প্রকোষ্ঠ তৈরি করবে, একটা হচ্ছে বাহিরের প্রকোষ্ঠ, এটা একটা হচ্ছে ভেতরের প্রকোষ্ঠ। আচ্ছা, এখন তোমার একটু সেন্সকে কাজে লাগাও ভাইয়া, যে ভাইয়া এই যে মাইটোকন্ড্রিয়া কই আছে? সাইটোপ্লাজমে আছে। মাইটোকন্ড্রিয়া কই আছে? সাইটোপ্লাজমে আছে। আসো আমরা সাইটোপ্লাজমটা দেখাই, বড় করে দেখাই। ধরো এটা সাইটোপ্লাজম, পুরোটা হচ্ছে সাইটোপ্লাজম, তাই না? এটা সাইটোপ্লাজম। আর এর মধ্যে একটা মাইটোকন্ড্রিয়া আছে। এখন ভাইয়া এই যে সাইটোপ্লাজমটা আছে, মাইটোকন্ড্রিয়ার কি সাইটোপ্লাজমের সাথে যোগাযোগ রাখতে হবে না? বিচ্ছিন্ন থাকলে হবে? যে তুমি একটা ফ্যাক্টরি বানাইছো, সেই ফ্যাক্টরির সাথে কেউ আসতেও পারে না, যাইতেও পারে না, কারো কোনো যোগাযোগ নাই, কারো কোনো কমিউনিকেশন নাই। সেই ফ্যাক্টরির কোনো লাভ আছে? সেটা কিন্তু ডিটাচ একটা ফ্যাক্টরি। তো এরকম বানানো কখনোই লাভজনক না। তাই যেটা করতে হবে, মাইটোকন্ড্রিয়ার সাথে সাইটোপ্লাজমের অন্যান্য জায়গার একটা কমিউনিকেশন লাগবে। কমিউনিকেশন রাখতে হলে কি? আসা যাওয়া করতে হবে। আসা যাওয়ার জন্য কি দরকার? বিভিন্ন ছিদ্র দরকার, বিভিন্ন দরজা দরকার, রাইট? মাইটোকন্ড্রিয়ার এই আবরণের মধ্যেও এরকম আসা যাওয়ার জন্য বিভিন্ন ছিদ্রপথ থাকে। কি থাকে? ছিদ্রপথ থাকে, যার মাধ্যমে সাইটোপ্লাজম থেকে বিভিন্ন জিনিস আদান-প্রদান করা হয়। যেমন একটা জিনিস খেয়াল করো, তোমরা পড়েছো সবাত শ্বসনের ধাপ ৪ টা। কয়টা? ৪ টা। কি, কি? আমার সাথে, সাথে বলো। গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, তারপর কি আছে? তারপর আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এর মধ্যে ১ম ধাপ গ্লাইকোলাইসিস, এটা কোথায় হইতো? ১ম ধাপ গ্লাইকোলাইসিস এটা কোথায় হইতো? সাইটোপ্লাজমে হইতো। ওইখান থেকে পাইরুভিক অ্যাসিড কোথায় চলে আসতো? মাইটোকন্ড্রিয়ায় চলে আসতো। তাহলে এখন পাইরুভিক অ্যাসিডটা যে মাইটোকন্ড্রিয়ায় আসবে, মাইটোকন্ড্রিয়ায় তাকে আসতে হলে অবশ্যই কি? তার একটা দরজা দরকার। তাহলে এই দেখো সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া কি কানেকশন দরকার। কানেকশন ছাড়া কিন্তু শ্বসন হবে না। গ্লাইকোলাইসিস হয়ে বসে থাকবে, পাইরুভিক অ্যাসিড সাইটোপ্লাজমে ঘুরে বেড়াবে। ওকে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে কেউ আনতে পারবে না। পরবর্তী ধাপগুলো হবে না, শ্বসন এখানেই সমাপ্ত। মানে তুমি শক্তি পাবা না, এটিপি পাবা না। তাই না? তাইলে এইভাবে সাইটোপ্লাজমের সাথে মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন যোগাযোগ স্থাপনের জন্য কি করতে হয়? তার মধ্যে ছিদ্র পথ রাখতে হয়। এই ছিদ্র পথগুলা কিছু প্রোটিন দিয়ে নিয়ন্ত্রিত হয়, যার নাম হচ্ছে পোরিন প্রোটিন। কি ভাইয়া? পোরিন প্রোটিন। কি বলতো? পোরিন প্রোটিন। পোর মানে কি? ছিদ্র। এখন তোমাদের বইয়ে হয়তো এটা নাই। তাই এটা বইয়ের চিত্র যখন আঁকবা তখন এটা না দেখাইলে হবে, এটা না লিখলেও হবে। বুঝছো? ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? ক্লিয়ার? এখন বলো মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন ঝালাফালা হয়ে গেছে কিনা? এটা কি তুমি কোনোদিন ভুল করবা? এই যে ৩ নাম্বার আসলে তুমি এখন বইটা দেখে একটু ভালো করে পড়ে ফেলবা। দেখবা শুধু পারতেছো, পারতেছো, পারতেছো। মনে হবে এত কেমনে পারতেছি আমি। ওয়াও! আই এম প্রাউড অফ মাইসেলফ। ঠিক আছে? তখন বলবো আলহামদুলিল্লাহ। একজন একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে? একজন লিখছে জিন অবশ্যই। জি অবশ্যই লিখতে গিয়ে জিন অবশ্যই লিখে ফেলছে। কি একটা অবস্থা। ওকে, সাবাস। সবার কমেন্ট দেখছি আমি। তোমাদের নাম না বললাম, তুমি কমেন্ট কিন্তু দেখি।
ইঞ্জিনিয়ার রিয়াদ বলছে, বাহ হোয়াট এ নেম, ইঞ্জিনিয়ার রিয়াদ। ইঞ্জিনিয়ার রিয়াদ, মাইটোকন্ড্রিয়াকে কেন স্বাধীন অঙ্গাণু বলা হয় এটা আমরা প্রথম ক্লাসে বলেছি। মাইটোকন্ড্রিয়া হচ্ছে এন্ডোসিম্বায়ন্ট, তার শক্তি উৎপাদন করার ক্ষমতা আছে, তার নিজস্ব ডিএনএ আছে এবং তার রাইবোজোম আছে। অর্থাৎ একটা আলাদা কোষ হিসেবে থাকার জন্য তার যে যে ক্রাইটেরিয়া ফিল আপ করার কথা সবকিছু তার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু তবুও সে কোষের মধ্যেই সিম্বায়োসিস বা মিথজীবী হিসেবে আছে। ফুল ক্লিয়ার, সাবাস। এখন কেন ক্লাস হচ্ছে? আজকে আমাদের একটা পার্টি আছে বুঝছো, শিখো মেন্টরস ডে। আমরা যাব, মেন্টররা মিলে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করব, খাওয়া দাওয়া করব, আড্ডা দিব। ওই জন্য রাতে আমরা ফ্রি রেখেছি, তাই দুপুরে ক্লাসটা হচ্ছে। জুনায়েদ, এতবার বলতে হবে না লাভ ইউ স্যার। আমরা জানি যে তোমরা সবাই আমাদের সকল টিচারকে ভালোবাসো, তো বারবার বলতে হবে না। এটা কিভাবে বলবা জানো? রেজাল্টের মাধ্যমে। ভালো রেজাল্ট করবা, ক্লাসের কথা ক্লাসে শেষ করবা, ক্লাসে ভালো করে মনোযোগ দিবা, এটাই তোমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। হ্যাঁ, রাইবোজোম পড়ানো হয়েছে ভাইয়া। গত ক্লাসে রাইবোজোম খুব ভালো করে পড়ানো হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে গুড নিউজটা দিব, তাই না? মাইটোকন্ড্রিয়াটা শেষ করে নিয়ে আগে। ভৌত গঠন আমরা পড়ে ফেললাম, এখন হচ্ছে রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন কি? রাসায়নিক গঠন কেমনে পড়বা? রাসায়নিক গঠন ভাইয়া, যেহেতু কোষের ভেতরে আছে তার মধ্যে প্রোটিন থাকবে, প্রোটিন থাকা মাস্ট, প্রোটিন থাকবে। যেহেতু কোষের মধ্যে আছে, লিপিড ছাড়া তো সে থাকতে পারবে না, লিপিডও তার মধ্যে থাকবে। ঠিক আছে, লিপিডও তার মধ্যে থাকবে। কোনটা বেশি থাকবে? প্রোটিন বেশি থাকবে 65%। এই পার্সেন্টেজটা একটু পড়বা। ভাই প্রোটিন আছে, লিপিড আছে। লিপিডটা কি হবে ভাইয়া? লিপিড হবে ফসফোলিপিড। কি হবে? ফসফোলিপিড। ফসফোলিপিড কয়েকটা নাম বলেছিলাম আমরা, কি বলেছিলাম? লেসিথিন বলেছিলাম, রাইট? লেসিথিন, তারপর বলেছিলাম কোলিন, ঠিক আছে, এটসেট্রা এটসেট্রা, অনেক অনেক ফসফোলিপিড আছে। ভাইয়া এর মধ্যে বিভিন্ন আয়ন আছে। কি আয়ন? ক্যালসিয়াম 2+ আয়ন আছে। ভাইয়া এর মধ্যে বিভিন্ন ভিটামিন আছে ভাইয়া। এর মধ্যে বিভিন্ন এনজাইম আছে। একটা এনজাইম হচ্ছে ক্যাসপেজ এনজাইম। কি এনজাইম জানো? ক্যাসপেজ এনজাইম। আমি বলতে পারো ভাইয়া এই এনজাইমের নাম তো কোনোদিন শুনি নাই। কিন্তু তোমরা তো ফিয়ারলেস মেথডে পড়াশোনা করো, ফিয়ারলেস ফাইটার্স। তানজিম ভাইয়ের কাছে আসছো, কিছু তো এক্সট্রা জিনিস শিখবাই। এই এনজাইমটা হচ্ছে ক্যাসপেজ এনজাইম। এটা কি করে জানো? তোমরা পড়েছো যে একটা কোষ আস্তে আস্তে বড় হয়, বড় হতে হতে একটা সময় সে মারা যায়, স্বাভাবিকভাবে মারা যায়। ঠিক আছে, ওই যে কোষের যে স্বাভাবিক মৃত্যু, যেমন খেয়াল করো লোহিত রক্তকণিকাগুলো 120 দিন পর পর মারা যায়। ঠিক আছে, তারপর তোমার স্কিনের কোষগুলো ক্রমান্বয়ে মারা যাচ্ছে, তোমার টাং বা জিহ্বার কোষগুলো ক্রমান্বয়ে মারা যাচ্ছে, আবার নতুন কোষ দ্বারা তারা রিপ্লেস হচ্ছে। এই যে কোষের যে একটা স্বাভাবিক মৃত্যু, এটা তো জেনেটিক্যালি নিয়ন্ত্রিত হয়। এটাকে নিয়ন্ত্রণের বাহিরে রাখলে হবে না, এটা নিয়ন্ত্রণ করতে হবে, যাতে সবকিছু মরে যায় বা কোনো কিছু রিপ্লেনিশ হবে না, রাইট? তো এই যে জেনেটিক্যালি প্রোগ্রামড বা জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কিছু মৃত্যু আছে কোষে, যেটা স্বাভাবিক মৃত্যু, সেটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। কি বলা হয়? অ্যাপোপ্টোসিস। আমার সাথে সাথে বলো, অ্যাপোপ্টোসিস। ওইটা কি ভাইয়া? জেনেটিক্যালি কন্ট্রোলড ডেথ। এপোপ্টোসিস, কোষের স্বাভাবিক ও নিয়ন্ত্রিত মৃত্যু। কোষের স্বাভাবিক ও নিয়ন্ত্রিত মৃত্যু, এটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। এই অ্যাপোপ্টোসিসের জন্য একটা এনজাইম লাগে, সেই এনজাইমটার নাম হচ্ছে ক্যাসপেজ এনজাইম। কি এনজাইম? ক্যাসপেজ এনজাইম। বুঝছো? ওই এনজাইমটা কই থাকে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে। ওই এনজাইমটা কই থাকে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকবে। ঠিক আছে, এর মধ্যে ভিটামিন কি কি থাকে বলতো? বিবেক দিয়ে মনে রাখবা। বিবেক মানে কি? ভিটামিন বি কমপ্লেক্স থাকবে এবং ভিটামিন কে থাকবে। ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন কে, আর সাথে কি? ভিটামিন ই। এই যে বিবেক, ঠিক আছে, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ই, ভিটামিন কে, এই ভিটামিনগুলো মাইটোকন্ড্রিয়াতে থাকে। ঠিক আছে, একটা প্রোটিনের নাম বললাম, পোরিন প্রোটিন, ওটা তো তোমরা জেনেছই। ঠিক আছে, এখানে একটা স্পেশাল লিপিড থাকে যার নাম কার্ডিওলিপিন। কি ভাইয়া? কার্ডিওলিপিন, এটা মাথায় রাখো। কার্ডিওলিপিন কই থাকে? কার্ডিওলিপিন থাকে ভাই মাইটোকন্ড্রিয়াতে। কার্ডিওলিপিন কই থাকে? কার্ডিওলিপিন থাকে মাইটোকন্ড্রিয়াতে। ঠিক আছে, এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন। এই কি মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন। তাহলে আমরা রাসায়নিক গঠনও কি পড়ে ফেললাম, ডান। কি? ভিটামিন বিবেক, ভিটামিন বি, ই, কে। প্রোটিন থাকে, থাকে কি? 65%। লিপিড থাকে, থাকে কি লিপিড? ফসফোলিপিড।
একটা ইম্পর্টেন্ট ফসফোলিপিড কি কার্ডিওলিপিড, একটা ইম্পর্টেন্ট এনজাইম কি ক্যাসপেজ এনজাইম। এই ক্যাসপেজ এনজাইম কি করে কোষের স্বাভাবিক মৃত্যুকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা ভাইয়া মাইটোকন্ড্রিয়া যেহেতু এত কাজ করছে তাহলে মাইটোকন্ড্রিয়ার যদি ঝামেলা হয় তাহলে তো অসুখ হওয়ার কথা। মাইটোকন্ড্রিয়ার ঝামেলা হলে কি অসুখ হওয়ার কথা। কিছু কিছু অসুখ বা ডিজিজ আছে যারা মাইটোকন্ড্রিয়ার ডিসঅর্ডারের কারণে হয়। মানে মাইটোকন্ড্রিয়া যদি ঠিকঠাক মতো কাজ না করতে পারে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যদি কোনো গড়বড় হয়ে যায় তখন ওই রোগগুলা হয়। সেগুলাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। কি বলা হয় জানো? মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। এটা লিখে রাখো, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার অর্থাৎ যেসব রোগ বালাই মাইটোকন্ড্রিয়ার অস্বাভাবিক আচরণের কারণে হয়, অস্বাভাবিক কাজের কারণে হয়, তাদেরকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। এর মধ্যে একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস কি আমি কমেন্টটা অন করছি, দেখি কেউ কি আমাকে বলতে পারে কিনা। কেউ কি আছে যে আমাকে বলতে পারবে ডায়াবেটিস মেলাইটাসটা কি? এই যে আচ্ছা, কাছাকাছি যাচ্ছ। আচ্ছা, ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে এমন একটা ডিজিজ যেখানে ইনসুলিন হরমোনটা কাজ করতে পারে না অথবা ইনসুলিন হরমোনটা থাকে না। তো এই যে কাজ করতে পারে না বা ইনসুলিন হরমোন থাকে না, এর উপর ডিপেন্ড করে ডায়াবেটিস মেলাইটাসকে আবার ২ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, যেখানে হচ্ছে ইনসুলিন তৈরি হয় না। যেখানে কি হয় না? ইনসুলিন তৈরি হয় না। ইনসুলিন নাই। কেন নাই? কারণ ইনসুলিন তৈরি করার জন্য বিটা সেল হচ্ছে ডেস্ট্রয়েড হয়ে যায়। প্যানক্রিয়াসে বিটা সেলটা ডেস্ট্রয়েড হয়ে যায়। তাহলে মাইটোকন্ড্রিয়ার ডিসঅর্ডার থাকলে দেখো ওই বিটা সেলগুলো ডেস্ট্রয়েড হয়ে যেতে পারে, টাইপ 1 ডায়াবেটিস করতে পারে। তারপর হচ্ছে একটা ডিজিজ পারকিনসন ডিজিজ। পারকিনসন ডিজিজ। ওইটা কেন হয় বলো তো? তোমরা বাচ্চাকালে পড়ে এসেছো। যখন ডোপামিন কমে যায়, ডোপামিন হচ্ছে একটা নিউরোট্রান্সমিটার। ডোপামিন যখন কমে যায় তখন পারকিনসন ডিজিজটা হয়। তাহলে দেখো ডোপামিন তৈরি করার জন্য শক্তি দরকার। মাইটোকন্ড্রিয়া যদি ঝামেলাপূর্ণ হয়ে যায় ডোপামিন তৈরি হবে না, তখন পার্কিনসন হবে। আরেকটা হচ্ছে আলঝেইমার ডিজিজ। আলঝেইমার ডিজিজ ওইটাতে কি হয় জানো? ব্রেইনের কোষগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতে থাকে। ধ্বংস হয়ে গিয়ে মানুষ ঠিক মতো মনে রাখতে পারে না, মানুষ সবকিছু ভুলে যায়। মানুষ সবকিছু ভুলে যায়। বুঝছো? ওইটা হচ্ছে আলঝেইমার ডিজিজ। এই তিনটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। একদম ঠাড়া মুখস্থ করতে হবে এটা। ঠিক আছে? ডায়াবেটিস দেখো পার্কিনসন ডিপিএ, ডিপিএ, ঠিক আছে? বা ডিএপি, ড্যাপ। ড্যাপ দিয়ে মনে রাখবো কি মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার, ডায়াবেটিস, টাইপ 1, পার্কিনসন, তারপর হচ্ছে আলঝেইমার। ক্লিয়ার? ভর্তি পরীক্ষার প্রশ্ন। ভর্তি পরীক্ষা ভালো করতে হলে এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে। আচ্ছা, এখন চলে আসি ভাই মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজ একটা ছড়া দিব, ছড়া দিয়ে তুমি মাইটোকন্ড্রিয়ার কাজ মনে রাখবা। ছড়াটা লেখো। তোমরা ক্যাশে ডিল করতে পছন্দ করো না? টাকা পয়সা ক্যাশে ডিল করতে পছন্দ করো? তাহলে লেখো ক্যাশ। লেখো কি? ক্যাশ লেখো। ক্যাশ মানে কি? সি এ এস এইচ, ক্যাশ লেখো। ক্যাশে কি করব? ডিল করব। ঠিক আছে? ডিল, ডি ই এ এল এস। ক্যাশে আমি অনেক অনেক ডিলস করছি। ঠিক আছে? এখন চলে আসো, ক্যাশের সি দিয়ে কি? এটা ক্যালসিয়াম 2+ কে সংরক্ষণ করে। এই এস দিয়ে হচ্ছে স্পার্ম। এস দিয়ে কি? স্পার্ম। তোমরা অনেক দুষ্টুমি করো। এই যে আমি লিখছি ক্যাশে ডিল করা, তোমরা অনেকে এরকম পোস্ট করে দাও, ভাইয়া ক্যাশ চাচ্ছে ক্লাসে, ক্যাশে ডিল করছে, ভাইয়া মানি ওরিয়েন্টেড। কি একটা বিপদ। বাট স্টিল তোমাদের পড়ার জন্য বলছি, পড়ো। ঠিক আছে? স্পার্ম মানে কি? শুক্রাণু। শুক্রাণুতে শক্তি যোগায়। শুক্রাণুর শক্তি লাগবে না চলাচলের জন্য, শুক্রাণুতে শক্তি যোগায় হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া। তারপর কি? বিভিন্ন হরমোন তৈরি করে। এইচ তে হচ্ছে হরমোন। বিভিন্ন হরমোন তৈরি করে কে? মাইটোকন্ড্রিয়া। বিভিন্ন হরমোন তৈরি করে। ঠিক আছে? এই মাইটোকন্ড্রিয়া কি করবে জানো? ব্লাড কর্পাসেলস, ঠিক আছে? হরমোন ও হিমাটোপয়েসিস বলতে পারো। কি ভাইয়া? হিমাটোপয়েসিস। আমি বলতে পারো ভাইয়া হিমাটোপয়েসিস কি? হিমাটোপয়েসিস মানে হচ্ছে রক্ত কণিকা উৎপাদন। কি ভাইয়া? রক্ত কণিকা উৎপাদন। এই রক্ত কণিকা উৎপাদনে কার ভূমিকা আছে? মাইটোকন্ড্রিয়ার। ক্যালসিয়ামের ঘনত্ব কে নির্ণয় করে, কে রক্ষা করে?
মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। তারপর চলে আসো ডিলসের ডি দিয়ে হচ্ছে ডিএনএ, ডিএনএ তৈরিতে কাজ করে এবং ডিম্বাণু তৈরিতে কাজ করে মাইটোকন্ড্রিয়া। ই দিয়ে কি ভাইয়া? ই দিয়ে হচ্ছে এনার্জি, এটা ভোলা যাবে? এনার্জি, শক্তি উৎপন্ন করে। আচ্ছা, এই ই দিয়ে লেখা যায় ভাইয়া এর মধ্যে যেগুলা কোষের স্বাভাবিক মৃত্যু বা অ্যাপোপ্টোসিসকে নিয়ন্ত্রণ করে, ক্যাসপেজ এনজাইম, ক্যাসপেজ এনজাইম, ঠিক আছে। আর এ দিয়ে কি আমি একটু আগে বলেছি অ্যাপোপ্টোসিস, কোষের স্বাভাবিক মৃত্যু, অ্যাপোপ্টোসিস। তারপরে কি আছে? এল আছে, এল দিয়ে কি পড়বো? এল দিয়ে আমরা বলছি না অনেক অনেক লিপিড আছে, তার অনেক অনেক লিপিড আছে, লিপিড লিপিড এটসেট্রা, ঠিক আছে, লিপিড। আর এস দিয়ে কি বলতো? স্টেপস। কিসের স্টেপস? শ্বসনের স্টেপ, শ্বসনের ধাপ। শ্বসনের কোন ধাপ? শ্বসনের স্টেপগুলো হচ্ছে ধাপ। কোন ধাপ ভাইয়া? একটা হচ্ছে এসিটাইল কোয়ে সৃষ্টি, এসিটাইল কোয়ে সৃষ্টি, তারপর হচ্ছে ক্রেবস চক্র, ক্রেবস সাইকেল, তারপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, যেটাই রাখো না কেন। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ। ক্যাশে ডিল করে ফেললাম আমরা। একবার চোখ বোলাও তো, একবার আমি যেভাবে বলছি এভাবে বলো তো, দেখো এটা পানি ভাত হয়ে যাবে, তুমি কাজ আর ভুলবা না। পলাশ বলছে ইনসুলিন স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়, সাবাস পলাশ। পারবো রে ভাই, পারবো। জোস, তাই না? জোস। তাহলে দেখো ক্যালসিয়াম আয়নের ঘনত্ব, এস দিয়ে স্পার্ম শুক্রাণু তৈরি, শুক্রাণু শক্তি যোগায়, হরমোন এবং হেমাটোপয়েসিস, হরমোন তৈরি করে এবং রক্তকণ উৎপাদন করে। ডি তে হচ্ছে ডিএনএ এবং ডিম্বাণু, ঠিক আছে। ই তে হচ্ছে তোমার এনজাইম এনার্জি, এ তে হচ্ছে অ্যাপোপ্টোসিস, কোষের নিয়ন্ত্রিত মৃত্যু, এল তে হচ্ছে লিপিড, এস তে হচ্ছে স্টেপস অফ রেসপিরেশন, ক্রেবস চক্র, এসিটাইল কোয়ে এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। অ্যাপোপ্টোসিস বুঝিনি ভাইয়া? রেদওয়ান কোনো সমস্যা নাই। অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে কোষের যে স্বাভাবিক মৃত্যুটা হয়, মানুষ যেমন একটা সময় স্বাভাবিকভাবে মরে যায়, ঠিক আছে, কোষও একটা নির্দিষ্ট সময় পর পর তার মরে যেতে হয়, সে বিলীন হয়ে যায়, ঠিক আছে, সেটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস, ঠিক আছে, অ্যাপোপ্টোসিস। তাহলে আমাদের ক্যাশ ডিল ডান, ঠিক আছে, আমাদের ক্যাশে ডিল করা ডান হয়ে গেছে। ওকে, এখন চলে আসি তোমাদের গুড নিউজ বা তোমাদের জন্য কি নিয়ে এসেছি ভাইয়া, কি সারপ্রাইজ নিয়ে এসেছি। বলছি না ভাইয়ের প্রতি আস্থা রাখবা, ইনশাল্লাহ তানজিম ভাইয়া সবসময় তোমাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। কারণ আমি বিশ্বাস করি এটা আমাদের তোমাদেরকে ভালো কিছু দেওয়া। সেটা হচ্ছে ধরো এমন যদি হতো একটা ক্লাসে কোনো পড়াশোনা নয়, কোনো পড়াশোনা নয়, জাস্ট তোমাদের যে প্রবলেম গুলো আছে, কলেজে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, হোস্টেলে প্রবলেম হচ্ছে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রবলেম হচ্ছে, কোপ আপ করতে পারছো না, ঠিক আছে, বাসার পড়া, শিখর পড়া ম্যাচ করতে পারছো না, কলেজের পড়া পড়তে পারছো না, ঠিক আছে, এই যে প্রবলেম গুলো বা অনেক হতাশ ফিল করছো, এই প্রবলেম গুলোর উপর জাস্ট আলোচনা হবে, আর কোনো পড়াশোনা রিলেটেড কথা হবে না। আমি কোনো কিছু পড়াবো না, কোনো ক্যাশে ডিল করবো না, তাই না? শুধু কি তোমাদের এই কথাগুলো শুনবো, তোমাদের এই কথাগুলোর উত্তর দিব। এরকম একটা সেশন বা এরকম একটা ডেডিকেটেড ক্লাস হলে তোমাদের কেমন হয় সেটা আমাকে জানাও। আরবিসি হচ্ছে রেড ব্লাড কর্পাসল, লোহিত রক্তকণিকা, ঠিক আছে। আরবিসি হচ্ছে রেড ব্লাড কর্পাসল, লোহিত রক্তকণিকা। ভালো হয় না? তাহলে এইভাবেই তোমাদের জন্য একটা সেশন, আস্ক মি এনিথিং সেশন আমি নিয়ে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে, যেখানে আস্তে আস্তে অন্যান্য মেন্টররাও আসবে, তোমাদের সাথে কথা বলবে, তোমাদের প্রবলেম গুলো শোনার চেষ্টা করবে, ঠিক আছে। আর সেটা নেওয়ার চেষ্টা করবো শুক্রবারে, ঠিক আছে, এটা এই শুক্রবার হতে পারে বা সামনের শুক্রবার হতে পারে। দ্যাট মিনস 17 তারিখ অথবা 24 তারিখ, যে কোনো 2 শুক্রবারে এক শুক্রবার নিয়ে আসবে ইনশাল্লাহ। আর এটার প্রবাবল ডেট হচ্ছে প্রবাবলি 24 তারিখই হয়তো হবে। ক্লিয়ার? তাহলে এখন খুশি যে ভাইয়ারা আমাদের কথা এত ভাবে, যে পড়াশোনার বাহিরেও প্রবলেম গুলা নিয়ে আলোচনা করার জন্য একটা ক্লাস। খুশি? খুশি থাকলে কি আরো মনোযোগ দিয়ে পড়তে হবে।
ঠিক আছে, আর মনোযোগ দিয়ে পড়তে হবে। ওকে, তাহলে খুশি হয়েছো? এখন আমরা কি একটু পড়াশোনা করে আসো। এখন 24 তারিখে নেন, ওই দিন আমার বার্থডে। ওকে, দেখা যাক, আমরা প্ল্যান করি। একটু পানি খেয়ে নেই, তোমরা একটু পানি খেয়ে নাও। তো মাইটোকন্ড্রিয়া ডান, কাজটা সব আমরা পড়ে ফেলছি, কোনো কিছু বাকি নাই, কোনো কিছু বাকি নাই, এগুলা পড়বা, রিডিং দিবা, ওইটার সাথে মিলাই পড়ে ফেলবা। ঠিক আছে, এটা দেখো, এটা একটু প্রবলেম হতে পারে। এরা কোষে নিউরো ট্রান্সমিটার বিপাক, এই যে ডোপামিন টোপামিন বললাম না, নিউরো ট্রান্সমিটার, কোলেস্টেরল, অ্যামোনিয়া নির্বিষ্করণে অংশগ্রহণ করে। ঠিক আছে, অ্যামোনিয়া নির্বিষ্করণ মানে অ্যামোনিয়া একটা টক্সিক সাবস্টেন্স, ওটাকে বডি থেকে বাহির করে দেওয়ার জন্য হেল্প করে কাকে? বৃক্ককে। কোথায়? এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকা এনজাইম গুলা করে। বাকি দেখো আমরা পড়ে ফেলেছি। ওকে, এখন চলে আসে প্লাস্টিড। কোথায় আসবো? প্লাস্টিডে আসবো। ওকে, আসো। এনজাইম এনজাইম গুলো পড়া শেষ। এনজাইম কত ধরনের থাকে জানো? এনজাইম থাকে 100 ধরনের। এটা একটু লিখে রাখো, এনজাইম থাকে 100 ধরনের প্রায়। আচ্ছা, আমরা এখন প্লাস্টিডে চলে যাব। কোথায় চলে যাব? প্লাস্টিডে চলে যাব। ওকে, আচ্ছা, তোমাদের একটা এমসিকিউ দেই, এটা পারো কিনা দেখি। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, দেখি এটা পারো কিনা। এটা কে কে পারো দেখি তো। এটা কে কে পারো? সবাই পারে। তাহলে দেখো, এই যে ক্লাস করছো, ক্লাস থেকেই তো ভর্তি পরীক্ষা প্রশ্ন আসবে, ক্লাস থেকে তো বোর্ডে প্রশ্ন আসবে, তো এগুলো না পারার কি আছে? তাহলে এই ভয় পাবা যে বায়োলজি পড়লে পাবো না? এই ভয় পাবা যে বায়োলজি পড়লেও নাম্বার পাবো না, পড়লেও পারবো না? ভয় পাওয়ার কোনো কারণই নাই, ভয় পাওয়া হচ্ছে অমূলক। ঠিক আছে, আমরা পড়বো, সবকিছুকে ফেস করবো, এবং ইনশাল্লাহ দেখবা পড়ার মধ্যে থেকে কমন আসতেছে। গ্রেট, উত্তর উত্তর মাইটোকন্ড্রিয়া সবাই পারছে। তাহলে এই যে মেডিকেলে আসা একটা প্রশ্ন তুমি পেরে ফেললা। এভাবে ছোট ছোট করে পড়বা, অল্প অল্প করে প্রতিদিন তোমার মেডিকেলের প্রিপারেশন হয়ে যাবে, তোমার যে কোনো অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন হয়ে যাবে। বাট কথা একটাই, সিনসিয়ার থাকতে হবে। অর্ণব, এতবার উত্তর দেওয়ার কিছু নেই মাই বয়, একবার বলেছো ডি, ওকে ডান, এতবার কেন লিখতে হবে? আচ্ছা, মাইটোকন্ড্রিয়া আমরা পড়ে ফেলেছি, ডান। দুধ ভাত জিনিসপত্র, এগুলো না পারলে, আমরা না পারলে কে পারবো বলো? ওকে, এখন চলে আসে প্লাস্টিড। কোথায় চলে আসবে? হ্যাঁ, প্লাস্টিড, সেম জিনিস। প্লাস্টিড আমরা পরিচিতি যাব। প্লাস্টিডের পরিচিতি কি? এই জিনিসটা কি ভাইয়া? এটা হচ্ছে একটা কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণু, ঠিক আছে, এটা একটা পরিচিতি তার। আচ্ছা, এটা কই থাকে ভাইয়া? সাইটোপ্লাজমে থাকে। তাহলে এটা একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এবং সাইটোপ্লাজমে যতগুলো অঙ্গাণু আছে, আশ্চর্যজনক ভাবে এটা হচ্ছে সব থেকে বড় অঙ্গাণু, মানে সবচেয়ে বড় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সবচেয়ে বড় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এই কথাটা খেয়াল করো। সবচেয়ে বড় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটা? এই প্লাস্টিড। এটা কি করে? এটা কোষের রান্নাঘর, মানে কোষের মধ্যে রান্না বান্না করে। কোষের রান্নাঘর বা কিচেন অফ দ্য সেল। এটা কি করছে? এটা সূর্যের যে শক্তি আছে, এই ধরো সূর্য, ঠিক আছে, এই যে সূর্য,
সূর্যের যে আলো, আলো থেকে থাকে সৌরশক্তি, এই সৌরশক্তিকে সে প্রসেস করছে। কি করছে? প্রসেস। কিভাবে? তার যে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল এ আছে অথবা ক্লোরোফিল বি আছে, ২ ধরনের ক্লোরোফিল আছে, বা অন্যান্য রঞ্জক পদার্থ থাকতে পারে, ক্যারোটিন, জেন্থোফিল এটসেট্রা ইত্যাদি দিয়ে পানির সাহায্যে ও কার্বন ডাই অক্সাইডের সাহায্যে কি করছে? শর্করা জাতীয় খাবার তৈরি করছে। C6H12O6 সাথে কি? সাথে সে অক্সিজেন তৈরি করছে, সাথে হচ্ছে আবার কিছু পরিমাণ পানিও বাই প্রোডাক্ট হিসেবে আসতেছে। এই অক্সিজেনটা আমরা কি পরিবেশ থেকে পাচ্ছি, এটা গ্রহণ করে আমরা বেঁচে আছি। কাইন্ড অফ অক্সিজেন রেভলিউশন কে করছে? প্লাস্টিক। সে অক্সিজেন তৈরি করার কাজ করছে। তাই অক্সিজেন রেভলিউশন কে করে? প্লাস্টিক করে। এই অক্সিজেন রেভলিউশনটা কি ভাইয়া? এই অক্সিজেন রেভলিউশন বা বিপ্লব হচ্ছে সালোক সংশ্লেষণ। তাহলে বিপ্লবটা কে ঘটায়? প্লাস্টিক ঘটায়। ঠিক আছে? ওকে। তাহলে দেখো এটা কি করছে? সৌরশক্তিকে একটা রাসায়নিক পদার্থ গ্লুকোজে রূপান্তর করছে। তাহলে আমরা বলতে পারি কি ভাইয়া যে এটা শক্তির রূপান্তর করছে, এটা সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে নিচ্ছে, সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করছে। বলা যায়? যায় কিনা? আমি শুনি বা না শুনি? যখন আমি প্রশ্ন করব জোরে, জোরে উত্তর দিবা। আম্মু যাতে রান্নাঘর থেকে শুনে, ওয়াও ও তো ইন্টারেক্টিভলি পড়ছে। ঠিক আছে? তাহলে শক্তির রূপান্তর করছে। সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করছে। তাই এই প্লাস্টিডকে বলা হয় শক্তি রূপান্তরের অঙ্গাণু। খুব ভালো করে খেয়াল করো। শক্তি তৈরির অঙ্গাণু কোনটা? মাইটোকন্ড্রিয়া। আর শক্তি রূপান্তর বা এনার্জি ট্রান্সফর্মিং অঙ্গাণু অর্গানিল কোনটা? এনার্জি ট্রান্সফর্মিং, নট প্রোডিউসিং। এনার্জি ট্রান্সফর্মিং, এনার্জি প্রোডিউসিং হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর এনার্জি ট্রান্সফর্মিং কে? প্লাস্টিড। ঠিক আছে? তাহলে এর পরিচয় নিয়ে আমরা অনেক কিছু জানলাম। পরিচয়, অপর নাম সবকিছু পড়ে ফেললাম। আচ্ছা, ওকে ডান। তারপরে কি এটার কাপড়-চোপড় আছে? হ্যাঁ ভাই, এটা কাপড়-চোপড় আছে। যে একটা ক্যাপসুলের মতো করে থাকে। অর্থাৎ তার লিপোপ্রোটিন দিয়ে গঠিত একটা ঝিল্লি আছে। লিপোপ্রোটিন দিয়ে গঠিত কি? একটা ঝিল্লি আছে। কি আছে আবারও বলো আমার সাথে, সাথে? ঝিল্লি বা আবরণ আছে। এটা কি দিয়ে তৈরি? লিপোপ্রোটিন ঝিল্লি দিয়ে তৈরি। ওকে। তাহলে আমরা পরিচয় পড়লাম। এখন একটু ইতিহাস জানি যে ভাইয়া এটাকে আবিষ্কার করেছেন, এটাকে আবিষ্কার করেছেন বা এটাকে নামকরণ করেছেন। এই প্লাস্টিড, এই প্লাস্টিডের আবিষ্কার বা নামকরণ করেছেন হচ্ছে তোমার শিম্পার। কে? শিম্পার। তিনি নামকরণ ও আবিষ্কার করেন। লিখে রাখো। নামকরণ ও আবিষ্কার করেন কে? শিম্পার। নামকরণ ও আবিষ্কার কে করেছেন? শিম্পার। নামকরণ আবিষ্কার কে করেছেন? শিম্পার। আমার সাথে সাথে ২ বার বলো। নামকরণ আবিষ্কার কে করেছেন? শিম্পার। কে করেছেন? শিম্পার। ওকে। তারপর চলে আসি ভাইয়া। এর কোন প্রকারভেদ আছে? এর প্রকারভেদ আছে। এর প্রকারভেদ আছে। সরি। আরো কিছু অপর নাম পড়ে রাখো। একে বলা হয় শর্করা জাতীয় খাদ্যের কারখানা। শর্করা জাতীয় খাদ্যের কারখানা। শর্করা জাতীয় খাদ্যের কারখানা। শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয়। আচ্ছা, তারপর ভাই এর আকার আকৃতি কেমন? আকার আকৃতি একটু পড়া লাগবে। আকার আকৃতি একটু পড়া লাগবে। সেটা কি ভাইয়া? এটার আকৃতি, আকার আমরা পড়বো না, আকার ভুলে যাব। আকৃতি হচ্ছে উন্নত উদ্ভিদে, উন্নত উদ্ভিদে ল্যান্সের মতো। কিসের মতো? এরকম ল্যান্সের মতো। ল্যান্স আকৃতির। কি আকৃতির? ল্যান্স আকৃতির। ল্যান্স শেপ। বুঝছো? আর অন্যান্য যে অনুন্নত উদ্ভিদগুলো আছে বা অনুন্নত শৈবালগুলো আছে, এদের মধ্যে একেকটার মধ্যে একেক ধরনের আকৃতি হয়। একেকটার মধ্যে একেক ধরনের আকৃতি হয়। কি, কি? একটু পড়তে হবে, খেয়াল করো। ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস এইটার মধ্যে আকৃতি হয় কাপের মতো বা পেয়ালার মতো। চায়ের কাপ। ঠিক আছে? চায়ের কাপ বা পেয়ালা আকৃতির। ক্ল্যামাইডোমোনাস কি? একটা শৈবাল। ওকে। তারপর একটা আছে স্পাইরোগাইরা শৈবাল। স্পাইরোগাইরা
গাইরা শৈবাল। ওটাতে কি হবে? স্পাইরোগাইরা শৈবালে এটার আকৃতি হবে স্পাইরাল। কি হবে? স্পাইরাল। স্পাইরাল মানে কি? এরকম সর্পিলাকার, তাই না? এরকম সর্পিলাকার। আমার সাথে সাথে বলবা এবং লিখবা। আচ্ছা, স্পাইরোগাইরা। তারপরে একটা আছে এরকম জিগজ্যাগ প্যাটার্নে থাকবে, জিগন্যামা। ওটা থাকবে জিগজ্যাগ প্যাটার্ন, এরকম এরকম, মানে তারকাকার। কি কাম ভাইয়া? তারকাকার। একটা হবে জালের মতো, এরকম জালের মতো থাকবে। ওইটা কি? ওইডোগোনিয়াম। কি ভাইয়া? ওইডোগোনিয়াম। ওইডোগোনিয়াম। ঠিক আছে? আরেকটা লাল কালারে দেখতেছি, মানে খুব ইম্পর্টেন্ট, ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্স ওটার মধ্যে হবে বেল্টের মতো, এই যে আমরা বেল্ট পরি না, এই বেল্টের মতো বা গার্ডেল শেপ। এইগুলা খুব ভালো করে পড়তে হবে, এইগুলা খুব ভালো করে তোমাকে পড়ে ফেলতে হবে। ঠিক আছে? আরো অনেক আছে, পিঠোফোরা, গোলাকার, চাইলে পড়তে পারবা। শৈবাল ছত্রাক যখন পড়বে তখন আবার পড়বা। পিঠোফোরা, গোলাকার, এগুলো হচ্ছে আকৃতি। আচ্ছা, এখন ভাই এটা কোত্থেকে আসে? ওর অরিজিন কোত্থেকে হয়? কে তাকে বানায়? কে তাকে বানায়? বা সংখ্যা কতটুকু? তোমরা বুঝতেছো? সবাই হঠাৎ করে ঝিম মেরে গেছে। একটু কমেন্ট অন করি, একটু কথা বলো, একটু কথা বলো, ঘুম ভাঙাও। একটু কথা বলো কমেন্টে, ঘুমাও, ঘুমাই যাও না, কথা বলো, ঘুম ভাঙাও। একদম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু দ্য ক্লাস। তুমি যে এতক্ষণ পরে আসছো, থ্যাংক ইউ। তুমি না আসলে কি হতো আমাদের, বলো। ওকে, কথা শেষ, কথা শেষ। এখন তো ঘুমিয়ে গেছে, এই ঘুম ভাঙার জন্য তো কথা বলতে দিচ্ছি। ঘুম ভাঙানো ব্রেক। আচ্ছা, ওকে। তারপরে এটা উৎপত্তি কোত্থেকে? উৎপত্তি, প্লাস্টিডের উৎপত্তি কোত্থেকে? আচ্ছা, প্লাস্টিড উৎপত্তি হতে পারে আদি প্লাস্টিড অথবা প্লাস্টিডের কোষ বিভাজনের মাধ্যমে। আদি প্লাস্টিড অথবা প্লাস্টিডের কোষ বিভাজনের মাধ্যমে। ঠিক আছে? আদি প্লাস্টিড অথবা প্লাস্টিডের কোষ বিভাজনের মাধ্যমে হতে পারে। ঠিক আছে? প্রোপ্লাস্টিড তোমরা পড়বা। ঠিক আছে? সো উৎপত্তিটা ভালো করে পড়বা, যে কোত্থেকে আদি প্লাস্টিড বা অন্য একটা প্লাস্টিডের কোষ বিভাজনের মাধ্যমে এটা উৎপত্তি হতে পারে, এটা উৎপত্তি হতে পারে। ঠিক আছে? ওকে। তারপর চলে আসি ভাইয়া এর প্রকারভেদ বা সংখ্যা। উৎপত্তির পর সংখ্যা। এটা একটা স্বাভাবিক কোষে কতটা থাকে? একটা স্বাভাবিক কোষে 10 থেকে 40টি প্লাস্টিড থাকে। কয়টা? 10 থেকে 40টি প্লাস্টিড। আচ্ছা, তারপর হচ্ছে ভাইয়া কাদের প্লাস্টিড থাকবে না? প্রাণীতে প্লাস্টিড থাকবে না। এক কথা, প্রাণীতে প্লাস্টিড নেই। প্রাণীতে প্লাস্টিড নেই। এটা তো কমন জিনিস। আরেকটা লিখে রাখো, লাল কালি দিয়ে লিখতেছে, মানে ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল। দেখো নামের মধ্যে আছে সবুজ, বলতে পারো ভাইয়া সবুজ যেহেতু আছে ওর তো প্লাস্টিড থাকবে, এটা মিস নাই। কিন্তু এই যে এটা ভাইবেই তুমি একটা নাম্বার মিস করে ফেললা। এই নীলাভ সবুজ শৈবাল এটা ব্যতিক্রম, এইখানে প্লাস্টিড নাই। প্লাস্টিড নাই। কি আছে? থাইলাকয়েড আছে, থালা আছে, মানে প্লাস্টিডের একটা অংশ আছে, পূর্ণাঙ্গ প্লাস্টিড নাই। কি আছে? থাইলাকয়েড আছে, থাইলাকয়েড আছে। এটার কারণে সে সবুজ হয়, কারণ এই থাইলাকয়েডের মধ্যে কিছু সবুজ রঞ্জক পদার্থ থাকে এবং সেটা দিয়ে সে খাবার দাবার বানায়। আচ্ছা, এখন চলে আসি ভাইয়া প্রকারভেদ। প্লাস্টিক কয় ভাবে ভাগ করা যায়? প্রকারভেদ, আসো। এটা খুব ইম্পর্টেন্ট, আমার সাথে সাথে বলবা, পড়বা, একদম ক্রিস্টাল ক্লিয়ার। প্লাস্টিড হতে পারে বর্ণযুক্ত, মানে কালার থাকবে, হতে পারে বর্ণহীন বা সাদা। বর্ণহীন বা সাদা হলে আমরা বলি লিউকোপ্লাস্ট। প্লাস্টিড থেকে আসছে প্লাস্ট, আর লিউকো মানে হচ্ছে কি জানো? লিউকো মানে হচ্ছে সাদা। যেমন শ্বেত রক্তকণিকা তোমরা পড়েছো, সাদা রক্তকণিকা বা লিউকোসাইট। আচ্ছা, এটা বর্ণযুক্ত হতে পারে আবার দুই প্রকার। একটা হতে পারে সবুজ বর্ণের, যেটার নাম ক্লোরোপ্লাস্ট।
আরেকটা হতে পারে সবুজ বাদে অন্য যে কোনো বর্ণের, সবুজ বাদে অন্য যে কোনো বর্ণের, যেটার নাম হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমো মানে কি জানো? ক্রোমো মানে হচ্ছে কালার, ক্রোমো মানে হচ্ছে রং। ঠিক আছে? সবুজটা ক্লোরোপ্লাস্ট, সবুজ বাদে অন্য যে কোনো কালার ক্রোমোপ্লাস্ট। অন্য যে কোনো কালারের মধ্যে থাকতে পারে লাল, দেখো লাল মানে কি রেড, রেডেরটার নাম কি রোডোপ্লাস্ট। এটা হতে পারে বাদামি, নাম হচ্ছে ফিওপ্লাস্ট। এটা হতে পারে হলুদ, নাম হচ্ছে জ্যান্থোপ্লাস্ট। আর রঞ্জক পদার্থের নামটা হচ্ছে জ্যান্থোফিল। জ্যান্থোফিল মানে এই জ্যান্থোপ্লাস্ট থেকে জ্যান্থোফিলটা আসে, যেটা উদ্ভিদকে বা উদ্ভিদের বিভিন্ন অংশকে, ফুলকে হলুদ রংটা দেয়। ক্যারোটিনোপ্লাস্ট, এই প্লাস্টিড থেকে, এই ধরনের প্লাস্টিড থেকে আসে ক্যারোটিন। কি কালার দিয়ে লিখেছি? হলুদ, কিন্তু এটা হচ্ছে কমলা কালার। কি ভাইয়া? এটা হচ্ছে কমলা কালার। ক্যারোটিনটা হচ্ছে কমলা রং দেয়। ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করতে হবে, এই জ্যান্থোফিল আর ক্যারোটিনকে একত্রে বলা হয়, কি বলা হয় জানো? ক্যারোটিনয়েড। কি বলা হয়? ক্যারোটিনয়েড। তার মানে তোমাকে যদি বলে ক্যারোটিনয়েড মানে কি, তখন তুমি বলবা ক্যারোটিনয়েড হচ্ছে জ্যান্থোফিল এবং ক্যারোটিনের একটা সংযুক্ত অবস্থা। ওদের কালেকটিভলি বা একত্রে ডাকা হয় ক্যারোটিনয়েড। তাহলে ক্যারোটিনয়েডের কালার কি ভাইয়া? বলবা হলদে কমলা বা কমলা হলুদ। কি বলবা? কমলা হলুদ বলবা। আচ্ছা, এখন ভাইয়া কালার আছে বুঝলাম, যেহেতু বর্ণযুক্ত প্লাস্টিড, এটা খাদ্য উৎপাদন করবে। কি করবে? খাদ্য উৎপাদন করবে। আচ্ছা, তাহলে উদ্ভিদের যত সবুজ অংশ আছে, এই সবুজ অংশে এরা থাকবে, এরা সালোক সংশ্লেষণ করবে। আচ্ছা, ক্রোমোপ্লাস্ট কি ভাইয়া? এর তো খাদ্য তৈরি করতে পারবে না, কারণ তার ক্লোরোফিল নাই। সে কি করবে? বিভিন্ন বর্ণ দিবে, গাছকে রঙিন করবে। বলতে ভাইয়া গাছ রঙিন হলে কি লাভ? গাছ রঙিন হলে পৃথিবী সুন্দর। ঠিক আছে? গাছ রঙিন বিধায় বা ক্রোমোপ্লাস্ট আছে বিধায় বিভিন্ন ফুল বিভিন্ন রঙের হয়। তুমি তোমার প্রিয় মানুষকে লাল গোলাপ, সাদা গোলাপ, ঠিক আছে, সাদা রজনীগন্ধা, ঠিক আছে, হলুদ গাঁদা ফুল এগুলা দিতে পারছো। আর এই বিভিন্ন বর্ণের কারণে পতঙ্গগুলা আকৃষ্ট হচ্ছে, আকৃষ্ট হয়ে তারা পরাগায়নে হেল্প করছে, তারা পরাগায়নে হেল্প করছে। আর এই অন্যান্য বর্ণগুলা সবুজ বর্ণের একটা ব্যাকআপ হিসেবে কাজ করে। কোনো কারণে ক্লোরোপ্লাস্টের পরিমাণ কমে গেলে এই ক্রোমোপ্লাস্ট থেকে ক্লোরোপ্লাস্ট হতে পারে এবং তারা কিছু পরিমাণ খাবার তৈরি করতে পারে যদি প্রয়োজন হয়। হ্যাঁ ভাই, বুঝলাম সবকিছু ঠিক আছে, কিন্তু এই যে সাদা জিনিস এটা কেন রাখছেন? এটার দরকারটা কি? এটা তো কোনো বর্ণ নাই, কিচ্ছু নাই, এটা কেন দরকার? ভাই এটারও দরকার আছে। কোনো কিছু আল্লাহ তাআলা এমনিতে পৃথিবীতে পাঠায় নাই, পৃথিবীতে বানায় নাই। এটা দরকার কি? খেয়াল করো, এর কাজ হচ্ছে, ওর তো রং-বেরং কিছু নাই, জীবনে রং নাই। ও কি করবে? সবার উচ্ছিষ্ট অংশ বা সবার আ ফেলে দেওয়া অংশ, বা ফেলে দেওয়া অংশ না, সবার গোডাউন হিসেবে সে কাজ করবে। সবার গোডাউন অর্থাৎ যে ক্লোরোপ্লাস্ট বলল, আমি তো সবুজ অংশ, আমি তো খাবারটা বানাচ্ছি। বাট আমার তো একটু ফ্রি থাকতে হবে। আমি তো অনেক কাজ করি। তো তুমি লিউকোপ্লাস্ট, তুমি আমার খাবারগুলো জমা রাখো। তুমি তো কোথাও যাচ্ছ না, কিছু করছো না। সব খাবার তোমার এখানে জমা রাখবো। সো ইট ওয়ার্কস এজ এ স্টোর হাউস। এটা হচ্ছে স্টোর হাউস। সো এক কথায় মনে রাখবা, স্টোর হাউস। স্টোর হাউসে কি স্টোর করবে? খাবার স্টোর করবে। কি ভাইয়া? ফুড স্টোর হাউস। কোনটা? লিউকোপ্লাস্ট। তাহলে খাবার কি আছে? শর্করা জাতীয় খাবার আছে, আমিষ জাতীয় খাবার আছে, লিপিড জাতীয় খাবার আছে। এই শর্করা জাতীয় খাবার কি আছে? অ্যামাইলোপ্লাস্ট, যেটা শ্বেতসার বা শর্করা জাতীয় বা স্টার্চ সঞ্চয় করবে। তাহলে যে লিউকোপ্লাস্ট স্টার্চ বা শ্বেতসার সঞ্চয় করে সেটার নাম হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। যে লিউকোপ্লাস্ট প্রোটিন সঞ্চয় করবে, প্রোটিন, এটার নাম হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট। ঠিক আছে? এটা আমার ভর্তি পরীক্ষায় আসছিল ২০১৬-১৭ সালে। এবং কি মজার বিষয় জানো? এই যে আজকে ২০১৬ সালের আজকের এই দিন মানে ১১ অক্টোবর আমি কি করছিলাম জানো? আমি হাওয়ায় ভাসছিলাম। কারণ ১০ই অক্টোবর আমার মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছিল এবং আমি জাতীয় মেধায় ৪র্থতম হয়েছিলাম। ঢাকা ছিলাম ১০ তারিখ, ১১ তারিখ হাওয়ায় ভেসে, ভেসে আনন্দে, আনন্দ চিত্ত নিয়ে কোথায় গিয়েছিলাম? বাসার উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। বুঝছো? তো তোমার জীবনেও এমন একটা দিন ইনশাআল্লাহ আসবে, যেদিন তুমি অনেক গর্বিত পিতামাতার সন্তান হবা এবং তাদের গর্বের কারণ হবে তোমার রেজাল্ট। তুমি অনেক সুখকর অবস্থায় থাকবা। কারণ তুমি দেখবা তোমার আব্বু-আম্মু মন খুলে হাসতেছে, বিকজ ইউ হ্যাভ গিভেন দেম সামথিং টু সেলিব্রেট। বুঝছো? ওই দিনটার কথা ভাবো এবং এখন কষ্ট করে যাও। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। প্রোটিনোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট। আচ্ছা, ইলায়োপ্লাস্ট এটা কি ভাইয়া? স্নেহ জাতীয় পদার্থ বা লিপিড জাতীয় খাবার সঞ্চয় করার জন্য যে প্লাস্টিক, সেটা হচ্ছে ইলায়োপ্লাস্ট। সেটা কি? ইলায়োপ্লাস্ট। তাহলে আমার সাথে, সাথে আবার বলো, শর্করা সঞ্চয়কারী অ্যামাইলোপ্লাস্ট।
প্রোটিন সঞ্চয়কারী প্রোটিনোপ্লাস্ট, আরেকটা নাম হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। আর লিপিড সঞ্চয়কারী হচ্ছে ইলায়োপ্লাস্ট। লিপিড সঞ্চয়কারী কি? ইলায়োপ্লাস্ট। আচ্ছা, এগুলো আমরা পড়ে ফেলেছি, এগুলো পড়ে ফেলেছি, ডান। এখন চলে আসি গঠন। গঠনে আমরা কি পড়বো? ভৌত গঠন পড়বো। এখন আমি একটু আমার সাথে এঁকে ফেলো। আমরা একে শিখে ফেলি গঠনটা কেমনে আঁকবো। ক্লোরোপ্লাস্ট একটা দ্বিস্তরী আবরণ দিয়ে তৈরি। তাইলে আমরা দ্বিস্তরী আবরণ আঁকবো। এই যে একটা স্তর, আর এটা হচ্ছে ধরো আরেকটা স্তর। আচ্ছা, দ্বিস্তরী আঁকলাম। এর ভেতরে কি থাকবে? ভেতরে থাকবে ভাইয়া একটা পদার্থ, যেটা ভেতরের ভেতরের অংশগুলোকে ধারণ করে, অর্থাৎ ভেতরে থাকবে মাতৃকা। কি থাকবে? ভেতরে থাকবে মাতৃকা। তাহলে মাতৃকা আমরা আঁকলাম। ওকে, মাতৃকা আঁকছি। মাতৃকা আঁকছি। আমার সাথে এঁকে ফেলো, আকাশ এঁকে ফেলো। এটা আঁকা মানে 3 নাম্বার কনফার্ম করে ফেলা ইনশাআল্লাহ। এটা আঁকা মানে 3 নাম্বার কনফার্ম করে ফেলা। যে 3 নাম্বার কনফার্ম করতে চাও তারা আঁকো, আর যে 3 নাম্বার কনফার্ম করতে চাও না, ফেল করতে চাও, তারা এখন এখন তুমি ডিসিশন। আচ্ছা, তারপরে কি? এর মধ্যে ভাই এরকম থালার মতো, প্লেটের মতো বিভিন্ন উপাদান থাকে। প্লেটের মতো বিভিন্ন উপাদান থাকে। চলো প্লেটের মতো উপাদানগুলো আঁকি। এই যে প্লেটের মতো বিভিন্ন উপাদান। এই যে একটা প্লেটের মতো উপাদান আঁকলাম, বা চাকতির মতো উপাদান আঁকলাম। এই প্লেটের মতো বা থালার মতো উপাদানটাকে আমরা কি বলবো? থাইলাকয়েড বলবো। যেহেতু থালা, থাইলাকয়েড। এটা কি ভাইয়া? এটা হচ্ছে থাইলাকয়েড। এটা হচ্ছে থাইলাকয়েড। ঠিক আছে? আচ্ছা। এরকম থালার মতো জিনিস একটার সাথে আরেকটা লেগে থাকে। এই যে ১টা, ২টা, ৪টা একত্রে লেগে থাকে। তখন তারা যে গঠনটা তৈরি করে, এই যে একত্রে অনেকগুলা থালা মিলে তৈরি করে হচ্ছে গ্রানাম। কি তৈরি করে? গ্রানাম। এরকম গ্রানাম অনেকগুলা আছে। এরকম গ্রানাম অনেকগুলা আছে। এখানে আছে, এইখানে আছে, এইখানে আছে। আঁকো, আঁকো। মনের খুশিতে আঁকো। ঠিক আছে? আমার মতো হয়তো কালার পেন্সিল তোমার কাছে নাই। কালার পেন্সিল দরকারও নাই। কিন্তু আমি তো যেহেতু অপশন আছে, মনের মতো করে মনের মাধুর মিশিয়ে রং দিচ্ছি। মনে হচ্ছে স্টার, তাই না? স্টার মনে হচ্ছে। ওকে। তারপর দেখো, এই যে থালাগুলা আছে বা গ্রানাগুলা আছে, ওদের মধ্যে কিছু লম্বা নালী থাকে, যে লম্বা নালীগুলো ওদেরকে যুক্ত করে দেয়। কিছু লম্বা নালী আছে। কিছু লম্বা নালী আছে। একটা অন্য কালার দেই, দাঁড়াও। একটা অন্য কালার দেই। এই কালারটা দেই। দেখি ভালো লাগে না। দেখি তো। একটা অন্য কালার। ওয়াও! সুন্দর আসছে কালারটা। এই কালারের শার্ট হয়তো ভাল লাগবে অনেক। বুঝছো? এই কালারের শার্ট-টার্ট হলে ভাল লাগবে। ক্রিমসন একটা কালার আসছে। তোমরা গুণগত রসায়ন পড়ছো না? একটু একটু সুন্দর করে আঁকি, দাঁড়াও। ক্রিমসন রেড। আচ্ছা। তারপরে এই যে এদেরকে যুক্ত করবে। মানে এরা হচ্ছে বিভিন্ন স্টেশন। এখন খাবার তৈরি একটা ফ্যাক্টরির মধ্যে অনেকগুলো যন্ত্রপাতি আছে। সবগুলো যন্ত্রপাতিকে একত্রে যুক্ত করে রাখতে হবে না? যে ঠিক আছে, এখানে তুমি কাঁচামাল তৈরি করবা, এখানে খাবার অর্ধেক তৈরি হবে, এখানে পুরা খাবার তৈরি হবে, এখানে প্যাকেজিং হবে। সো তোমার একটা চ্যানেল দরকার। একটা চ্যানেল দরকার। এইটা হচ্ছে চ্যানেল। তাহলে এই ধর একটা প্লাস্টিক রাখলাম। কত সুন্দর দেখতে, তাই না? চিত্র প্লাস্টিড। আসো। চিত্র প্লাস্টিড। তাহলে ভৌত গঠনে ভাইয়া কি আছে? প্লাস্টিড একটা দ্বি-ঝিল্লিযুক্ত একটা অঙ্গাণু, ২টা আবরণী আছে। তাহলে এটা বহিঃস্থ আবরণী। সবাই আমার সাথে লিখে ফেলবা। আমি না লিখলেও এটা হচ্ছে অন্তঃস্থ আবরণী। তাই না? আচ্ছা, এটা কি ভাই? মাতৃকা। আর প্লাস্টিডের মাতৃকাকে একটা নির্দিষ্ট নাম দেওয়া হয়, যেটার নাম হচ্ছে স্ট্রোমা। প্লাস্টিডের মাতৃকাকে বলা হয় কি জানো? স্ট্রোমা। প্লাস্টিডের মাতৃকাকে বলা হয় স্ট্রোমা। ওকে। তারপর এই যে এটা থাইলাকয়েড, থালার মতো। একটা হচ্ছে থাইলাকয়েড। আর অনেকগুলা থাইলাকয়েড মিলে তৈরি করে গ্রানাম। গ্রানাম হচ্ছে একবচন, বুঝছো? একবচন। বাট এখানে খেয়াল করো, অনেকগুলা গ্রানাম আছে না? একটা প্লাস্টিডের মধ্যে ৩০ থেকে ৪০ বা ৩০ থেকে ৬০ টারও বেশি গ্রানাম থাকে। হ্যাঁ, ৪০ থেকে ৬০ টা গ্রানাম থাকে।
তাহলে এই যে এক বহুবচন হচ্ছে কি হবে? গ্রানা। বহুবচন হচ্ছে গ্রানাম, গ্রানা, সরি। বহুবচন আমরা কি বলবো? গ্রানা বলবো। কতগুলা গ্রানাম থাকে একটা প্লাস্টিডে? 40 থেকে 60টি গ্রানাম থাকে। ঠিক আছে? 40 থেকে 60টি। আর এরকম 10 থেকে 100টা থাইলাকয়েড একে অপরের সাথে মিলে তৈরি করে একটা গ্রানাম। একটা গ্রানাম। তাহলে একটা গ্রানামে কয়টা থাইলাকয়েড আছে? 10 থেকে 100টি। আর একটা প্লাস্টিডে কতগুলা গ্রানাম আছে? 40 থেকে 60টি। এই যে লম্বা নালীগুলা যুক্ত করছে একটা গ্রানামের সাথে আরেকটা গ্রানামকে, এই লম্বা নালীকে কি বলবা জানো? এই লম্বা নালীকে তুমি ডাকবা, যেহেতু নালী তাহলে কি? ল্যামেলি। কি ভাইয়া? ল্যামেলি। আর এই ল্যামেলিটা কোথায় আছে? কিসের মধ্য দিয়ে যাচ্ছে? খেয়াল করো, এটা স্ট্রোমা। স্ট্রোমার মধ্য দিয়ে ল্যামেলিটা পাস করছে। এটার নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। ঠিক আছে? আচ্ছা, এখন ভাইয়া এই থ্যালাকয়েডের ভিতরে কি আছে? এই থ্যালাকয়েডটা কেন দরকার? চলো আমরা একটু থ্যালাকয়েডটা একটু জুম করে দেখি। এই থ্যালাকয়েডটা একটু জুম করো। জুম করলে দেখবা এই থ্যালাকয়েডের মধ্যে এরকম জিনিসপত্র আছে। জিনিসপত্রের মধ্যে কি কি আছে? এই যে এটিপি সিনথেটিক ইউনিট। ঠিক আছে? কি আছে ভাইয়া? এটিপি সিনথেটেস। এখানে আছে ভাইয়া ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে? এখানে আছে ভাইয়া ফটো রেসপিরেশন সেন্টার, সরি, ফটো ফসফোরাইলেশন সেন্টার বা রিঅ্যাকশন সেন্টার, যাদেরকে একত্রে বলা হয় কোয়ান্টোজোম। কি বলা হয়? কোয়ান্টোজোম। যারা কি করে? ওই যে সালোক সংশ্লেষণ দুইটা পর্যায়ে পড়েছো তোমরা, একটা অন্ধকার পর্যায়ে পড়েছো, একটা আলোক পর্যায়ে পড়েছো, তাই না? অন্ধকার পর্যায়ে, আলোক পর্যায়। আলোক পর্যায়টা কোথায় হয়? এই আলোক পর্যায়টা হয় থ্যালাকয়েডের মধ্যে। জানো, এই যে আলোক পর্যায় কই হবে? থাইলাকয়েডের মধ্যে হবে। এখানে আলোক পর্যায় হবে। আলোক পর্যায় এখানে হবে। এই আলোক পর্যায়ে কি তৈরি হয় বলতো? এই আলোক পর্যায়ে তৈরি হইতো মনে পড়ে এটিপি তৈরি হইতো, আর NADPH2 তৈরি হতো, যেটা বলতো আত্তীকরণ শক্তি। তারপরে এই আত্তীকরণ শক্তিগুলোকে ব্যবহার করে এই স্ট্রোমার মধ্যে কি হইতো? স্ট্রোমাতে হতো অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়। অন্ধকার বা আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে দেখো আমরা গঠনের পাশাপাশি কি করে ফেললাম? কাজও কমপ্লিট করে ফেললাম। যেটা তোমাদের চিত্রে দেখাইতে হবে না, এখানে পড়ানোর জন্য দেখালাম। চিত্রে বাকি যা আঁকছি তা আঁকলেই হবে। ঠিক আছে? এটা ভৌত গঠন শেষ। এখন রাসায়নিক গঠন কি ভাইয়া? এর মধ্যে পানি আছে ভাইয়া, এর মধ্যে প্রোটিন আছে ভাইয়া, এর মধ্যে লিপিড আছে, এর মধ্যে বিভিন্ন ভিটামিন আছে, বিভিন্ন আয়ন আছে, শর্করা আছে। তারপর খেয়াল করে দেখো তো, প্লাস্টিকের ভেতর কি বৃত্তাকার ডিএনএ ছিল না? প্লাস্টিকের ভেতর বৃত্তাকার ডিএনএ আছে, এই যে বৃত্তাকার ডিএনএ। তারপর কি প্লাস্টিকের ভেতর কি মুক্ত রাইবোজোম ছিল না? এই যে প্লাস্টিকের ভেতর ভাইয়া মুক্ত রাইবোজোম, এই যে মুক্ত রাইবোজোম। বুঝছো? এই কাহিনী মুক্ত রাইবোজোম আর বৃত্তাকার ডিএনএ। আর যেহেতু এরা মুক্ত রাইবোজোম বৃত্তাকার ডিএনএ বন্ড মেনটেন করে, তাই এদেরকে বলা হয় সেমি অটোনমিক অর্গানিল বা এন্ডোসিম্বায়ন্ট। ঠিক আছে? প্লাস্টিকের ভৌত গঠন আমরা পড়ে ফেলছি। ভৌত গঠন ডান, ক্রিস্টাল ক্লিয়ার। এখানে কিছু কথাবার্তা আছে, দেখো আবরণী ঝিল্লির দুইটা স্তর। ফসফোলিপিডের পরিবর্তে কি থাকে এখানে? গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। আরেকটা থার্ড মেমব্রেন থাকে, সেটাকে দেখো থাইলাকয়েড মেমব্রেন। এই যে থাইলাকয়েডটা আছে, এটা কি থাইলাকয়েড মেমব্রেন না? এটা কি থাইলাকয়েড মেমব্রেন না? এই যে এটা হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন। কারণ থালা মানে তুমি ধরো বাসার ভিতরে আরেকটা থালা, তাই বাসার তো ওয়াল আছেই, থালাটাও কি একটা আবরণ আছে, দেয়াল আছে, তাহলে এটা হচ্ছে থাইলাকয়েডের আবরণ। থাইলাকয়েডের আবরণ। এখন দেখি তো তোমরা কতটা ইন্টেলেকচুয়াল। এখানে তাহলে কয়টা প্রকোষ্ঠ হইলো? এটা কয়টা প্রকোষ্ঠ হইলো বলো তো? টোটাল কয়টা প্রকোষ্ঠ? খুব ভালো করে খেয়াল করো, কয়টা প্রকোষ্ঠ? একটা প্রকোষ্ঠ হচ্ছে এই যে এইটা আর এইটার মাঝখানে, এটা একটা প্রকোষ্ঠ, তাই না? আরেকটা হচ্ছে এইটার এই যে পুরাটা একটা প্রকোষ্ঠ, পুরাটা একটা প্রকোষ্ঠ। আরেকটা হচ্ছে এই যে ভাইয়া থাইলাকয়েডটা আঁকলেন, থাইলাকয়েডের ভেতরে এই জায়গাটা একটা প্রকোষ্ঠ। তাহলে খেয়াল করো কয়টা প্রকোষ্ঠ আছে, আমরা লিখি। প্রকোষ্ঠ নাম্বার 1, প্রকোষ্ঠ নাম্বার 2, ঠিক আছে? এই ধরো 1, তোমাদের সুবিধার্থে লিখলাম। এটা হচ্ছে প্রকোষ্ঠ নাম্বার 2, আর এইটা হচ্ছে প্রকোষ্ঠ নাম্বার 3।
এটা হচ্ছে প্রকোষ্ঠ নাম্বার কত? 3। ক্লিয়ার? তাহলে 3টা প্রকোষ্ঠ। তাহলে 3টা প্রকোষ্ঠ। আচ্ছা, তারপর দেখো স্ট্রোমাটা হবে পানিগ্রাহী এবং কলয়েরধর্মী। বিভিন্ন দানা আছে, দ্রবটা বেশি কি হয়? সাইজে বড় হয়, এজন্য কলয়েরধর্মী। এখানে 70s রাইবোজোম আছে। অসমোফিলিক দানা। অসমোফিলিক দানা মানে বোঝো? যারা ঘনত্ব তৈরি করে তারা হচ্ছে অসমোফিলিক দানা। ডিএনএ আছে, আরএনএ আছে। C3C4 চক্র কোথায় হয়? এই ম্যাট্রিক্সে হয়। থাইলাকয়েড ও গ্রানাম আমরা পড়েছি। স্ট্রোমা ল্যামেলা এগুলো আমাদের পড়া শেষ। এগুলো আমাদের পড়া শেষ। আর এখানে কি থাকবে? ফটোসিনথেটিক ইউনিট, যেটা ফটোসিনথেসিস করবে বা সালোক সংশ্লেষণ করবে। ফটোসিনথেটিক ইউনিট। আর মাইটোকন্ড্রিয়াতে কি ছিল? এটিপি সিনথেটিক ইউনিট, কারণ সেখানে এটিপি উৎপন্ন হইতো। ওকে, ডিএনএ রাইবোজোম ডান আমরা পড়ে ফেলেছি। এখন ক্লোরোপ্লাস্টের কাজ। ক্লোরোপ্লাস্টের কাজ, আসো। কাজগুলা খুবই ইম্পর্টেন্ট। আমরা খুব অল্প করেই পড়ে ফেলবো। প্রথম কাজ ভাইয়া, এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শর্করা জাতীয় খাবার তৈরি করবে, শক্তির রূপান্তর করবে। এটা কার্বন ডাই অক্সাইডকে আরইউবিপি, আরইউবিপি মানে বোঝো? আরইউবিপি মানে হচ্ছে রাইবোলোজ 1,5 বিস ফসফেট একটা পদার্থ, ঠিক আছে? ওইটা ওই যে C3 চক্রে পড়েছো না? C3 চক্রের মধ্যে কার্বন ডাই অক্সাইড এসে এখানে যুক্ত হয় আগে। তাই ওই যুক্ত হওয়ার কাজটা কোথায় হবে? ক্লোরোপ্লাস্টে হবে। এরা প্রোটিন নিউক্লিক অ্যাসিড তৈরি করবে, এরা ফটো রেসপিরেশন করবে। এখন কথা হচ্ছে ভাইয়া, এটা কোনো আসল রেসপিরেশন না। যেটা শক্তি উৎপন্ন করবে এরকম কিছু রেসপিরেশন না। এটা কি জানো? এটা হচ্ছে ধরো তুমি পড়াশোনা করছো, হ্যাঁ? পড়াশোনার পর হঠাৎ করে তোমার একটা মেসেজ আসলো যে, "দোস্ত তুই কি আজকে খেলতে যাবি?" তুমি কি করলা? ওই মেসেঞ্জারে ঢুকলা। তখন কি হচ্ছে দেখো, আছো পড়াশোনার মধ্যে। কিন্তু ওই মেসেজের কারণে পড়াশোনা থেকে বাহির হয়ে তুমি কি করছো? "দোস্ত কি খেলবি?" "আচ্ছা ক্রিকেট।" "ব্যাট বল কি ও নিয়ে আসবে নাকি আমি নিয়ে আসবো?" "আচ্ছা আমি নিয়ে আসবো। আমি আগে ব্যাটিং করব কারণ আমার ব্যাট।" বা "আমি আগে বোলিং করব কারণ আমার বল।" ঠিক আছে? খেলার পরে কিন্তু ওই জায়গায় একটু ফুচকা খেয়ে আসবো। বাসায় একটু লেটে আসবো। এই যে বাই প্রোডাক্ট আন্তাজি-মান্তাজি কাজ করতেছো তুমি। এর কারণে কি হলো? তোমার মেইন কাজটা একটু স্ট্যাগনেন্ট হয়ে গেল। পড়াশোনাটা হইল না। সো ফটো রেসপিরেশন হচ্ছে এরকম একটা কাজ, যেখানে ফটোসিনথেসিস হতে থাকে। হঠাৎ করে এমন কিছু একটা হয় যে কার্বন ডাই অক্সাইড কমে যায়, অক্সিজেন বেড়ে যায়। তখন ফটোসিনথেসিস না হয়ে হয় কি জানো? ফটো রেসপিরেশন। যেটা এটিপিও তৈরি করে না, গ্লুকোজও তৈরি করে না। কোনো লাভই হয় না। বরঞ্চ ক্ষতি হয়। ঠিক তোমার মেসেঞ্জারে চ্যাট করার মতো। ঠিক আছে? সাইটোপ্লাজমিক ইনহেরিট্যান্স। যেহেতু এখানে ডিএনএ আছে, ডিএনএটা কি করতে পারে? সাইটোপ্লাজমিক ইনহেরিট্যান্স একটা ভূমিকা পালন করতে পারে। ইনহেরিট্যান্স মানে কি? বংশগতি। বংশগতির সাথে রিলেটেড তোমরা জানো ডিএনএ, তাই না? ওকে। নিজস্ব বৈশিষ্ট্য সক্রিয়তা ধারণ করে, যেহেতু তার নিজস্ব ডিএনএ আছে। যেহেতু তার নিজস্ব ডিএনএ আছে, সক্রিয়তা ধারণ করতে পারে। ঠিক আছে? ওকে। তারপরে এটা কি করে জানো? এটা ফটোফসফোরাইলেশন করে। কি করে? ফটোফসফোরাইলেশন। ওই যে আলোক পর্যায়ে যেটা হয় ফটোফসফোরাইলেশন, এটা তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে কোথায় গেলে জানো? উদ্ভিদ সারি তত্ত্বে গেলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ডান, এটা হচ্ছে প্লাস্টিকের কাজ। আজকে কি আর পড়বো? আজকে আর পড়বো না। টাইম আপ। এগুলা পরে পড়বো। আজকে আর পড়বো না, এগুলো পরে পড়বো। বা এগুলো একটা রেকর্ডেড ক্লাস আকারে দিয়ে দিবো। এগুলো একটা রেকর্ডেড ক্লাস আকারে দিয়ে দিবো। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস? আজকে থাক। এখন বলো, আমরা ক্লাস করলে তোমরা কি পারবা? কনফিডেন্সটা আসছে? আসছে কিনা? বা ইনশাআল্লাহ ক্লাসে ভালো করে পড়াশোনা করলে পারা যাবে? পারা যাবে। ঠিক আছে? তো বাকি যে টপিক গুলো আছে সাইটোস্কেলেটন, পারক্সিজম, এটা চেষ্টা করব একটা রেকর্ডেড ক্লাস আকারে দিয়ে দিতে, বা নেক্সট ক্লাসে একটু বেশি পড়ায় দিব, সমস্যা নেই। নেক্সট ক্লাসে একটু বেশি পড়ায় দিব, বা তোমাদের রেকর্ডেড আকারে দিয়ে দিব। ঠিক আছে? কোনটা ভালো হয় বলো? নেক্সট ক্লাসে পড়ালে নাকি রেকর্ড করে দিয়ে দিলে? হ্যাঁ, দাঁড়াও। আচ্ছা নেক্সট ক্লাসে পড়াবো। তাহলে নেক্সট ক্লাসে কিন্তু মানসিকভাবে প্রস্তুত হয়ে আসবে যে ভাইয়া ২ ঘন্টা পড়াবে। ১.৫ ঘন্টার জায়গায় নেক্সট ক্লাসে ভাইয়া ২ ঘন্টা পড়াবে। এই মানসিক প্রস্তুতি নিয়ে আসবা। ঠিক আছে? বাট আজকে যদি তুমি ক্লাসটা ভালো করে থাকো, এখান থেকে তোমার সিকিউ কমন পড়বে ইনশাআল্লাহ। এমসিকিউ যেগুলো আসবে সেগুলো দেখবে পারবা। ঠিক আছে? ওকে, তাহলে সব ঠিকঠাক মতো ক্লাস করেছো কিনা সেটা আমাকে অবশ্যই জানাবা। এবং ক্লাসে যে পড়াটা দিব সেই পড়াটা কমপ্লিট করবা। পড়াটা কি ভাইয়া? লিখে রাখো। মাইটোকন্ড্রিয়া
মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের সাদৃশ্য মানে সিমিলারিটিস কি কি মিল আছে সাদৃশ্য আলোচনা করো। এটা হচ্ছে তোমাদের পড়া, ঠিক আছে? এটা হচ্ছে পড়া, ফান ওয়ার্ক। এটা সুন্দর করে যে কথাগুলো বললাম সেগুলোর সাথে মিলিয়ে ঝিলিয়ে লিখে ফেলবা, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের সাদৃশ্য। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।